নেট করলে দেখুন না। শোনা যাচ্ছে না তো? জি জি, এখনই শোনা যাবে। আমি হিমেল বোঝা যাচ্ছে? হিমেল বোঝা যাচ্ছে কিনা? জি স্যার, বোঝা যাচ্ছে। শুরু করেন স্যার। ওকে ওকে, এখন আমি শুরু করতে যাচ্ছি। আপনাদের সবাইকে একটু মিউট থাকার জন্য অনুরোধ করব। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসী বসে নবীনগরের কথার আজকের আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন, আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা, আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ 6 এপ্রিল 2026 নবীনগরের কথার ভার্চুয়াল আড্ডা অনুষ্ঠানের 435তম পর্ব। এরই মধ্যে আমরা 434টি পর্ব শেষ করেছি। আপনারা যারা নিয়মিত আমাদের এই আড্ডা অনুষ্ঠানগুলি দেখে থাকেন, আপনারা জানেন যে সমসাময়িক নানান ঘটনার উপর আমরা সবচেয়ে বেশি জোর দিয়ে থাকি। আজকেও একটি ঘটনা নবীনগরে বেশ আলোচিত হয়েছে। আপনারা জানেন গত দুদিন ধরে এই ঘটনাটি নবীনগরে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে, এবং সেটি হচ্ছে নবীনগর উপজেলার সদরে একেবারে থানার সামনে, থানা গেট সংলগ্ন আহমেদ প্রাইভেট হাসপাতাল, যেটি নবীনগরের প্রথম একটি প্রাইভেট হাসপাতাল। সেখানে একজন প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে ভয়ঙ্কর তাণ্ডবের ঘটনা ঘটেছে, এবং আমরা আজকে বিষয়বস্তু নির্ধারণ করেছি নবীনগরে আহমেদ প্রাইভেট হাসপাতালে এক প্রসূতির মৃত্যু, অতঃপর ওই হাসপাতালে ভয়ঙ্কর তাণ্ডব, এর প্রতিকার। এরকম একটি ঘটনায় আমাদের সঙ্গে যে কজন আলোচক যুক্ত হয়েছেন, আমরা তাদের সঙ্গে আপনাদেরকে প্রথমে একটু পরিচয় করে দিতে চাই। যার মধ্যে আমি লক্ষ্য করছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন জনাব মোহাম্মদ নোমান মিয়া, যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি প্রধান ডাক্তার হিমেল খান, যুক্ত হয়েছেন যেই হাসপাতালে ঘটনাটি ঘটেছে সেই হাসপাতালে যিনি সন্ধ্যার পর তিনি মাঝে মাঝে সেখানে বসেন, প্রাইভেট প্র্যাকটিস করেন, যিনি মূলত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন গাইনি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছে দীর্ঘদিন যাবৎ, সৈয়দ দেলোয়ার হোসেন। এবং সবশেষে দেখতে পাচ্ছি সিলেট থেকে যুক্ত হয়েছেন একজন অত্যন্ত গুণী তার্কিক বিশ্লেষক, একজন এনজিও বিশেষজ্ঞ জনাব আহমেদ ফরহাদ। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরুতে একটু আসতে চাই জনাব মোহাম্মদ নোমান মিয়ার কাছে, যিনি ব্রাহ্মণবাড়িয়ার জেলার দায়িত্বে রয়েছেন সিভিল সার্জন হিসেবে। জনাব মোহাম্মদ নোমান মিয়া, যদি আপনি আমাকে শুনতে পেয়ে থাকেন, আপনি জানেন যে গত শনিবার রাতে নবীনগর উপজেলা সদরের যে প্রাইভেট হসপিটালটি আছে, যার নাম আহমেদ প্রাইভেট হসপিটাল, একেবারে থানা গেট সংলগ্ন যে হাসপাতালটি রয়েছে, সেখানে শনিবার রাতে একজন রাকিবা আক্তার নামে, জনাব রাকিবা আক্তার নামে এক প্রসূতি যুক্ত হয়েছিলেন, দুঃখিত, তিনি ভর্তি হয়েছিলেন, এবং রাত আড়াইটার দিকে তার সিজার হয়, এবং সেখানে সিজারের কিছুক্ষণের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন, এবং বলা হয়েছে ভুল চিকিৎসার কারণেই ওই প্রসূতির মৃত্যু হয়, এবং রাতে ওই হাসপাতালে প্রতিবাদ হয়, বিক্ষোভ হয়, এক দফা হামলা হয়। সকালবেলা আবার এটির সমঝোতার একটি বৈঠক বসে, এবং সেই বৈঠকে ঘন্টা দুয়েক চেষ্টা করা হয় এটিকে একটি মিনিমাইজ করবার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সমঝোতা বৈঠকটি সফল হয়নি। পরে এই মৃত প্রসূতির স্বজনদের একটি বিশাল গ্রুপ হাসপাতালে এসে হামলা চালায়, এবং স্মরণকালের ভয়াবহ এক তাণ্ডব ঘটে ওই হাসপাতালটিতে। আমরা পরবর্তীতে জানতে পেরেছি যে এই ঘটনার একটি প্রতিকারে তদন্ত কমিটি আপনি গঠন করে দেন, যদিও সেই তদন্ত কমিটিটি বেশিক্ষণ স্থায়ী হয়নি, আপনি সেটি বাতিল করে নতুন করে আজকে আবার
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল একজন গাইনি জুনিয়র কনসালটেন্ট ডাক্তার জাকিয়া সুলতানা রুনাকে আহ্বায়ক করে 3 সদস্যের নতুন আরেকটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং তাদেরকে 3 কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন। প্রশ্ন হচ্ছে, আজ এবং কাল গত 2 দিন যাবৎ এই ঘটনাটি নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা ডালপালা মেলছে নতুন নতুন ভাবে। আজকেও সারাদিন, বিশেষ করে সন্ধ্যার পরেও আমি কয়েকজনের সাথে কথা বললাম, তারা বললেন যে এই ঘটনাটির সমঝোতা চলছে। হয়তো যেই প্রসূতি মৃত্যুর ঘটনাটি ঘটেছে সেই প্রসূতির বাবার বাড়ি অর্থাৎ রাকিবার বাবার বাড়ি বাঙ্গরাতে এবং তার স্বামীর বাড়ি লাউর হতে পারে, সেখানে হয়তো সন্ধ্যার পর দুপক্ষের লোকজন বসবেন বলে আমরা বিভিন্ন অসমর্থিত সূত্রে জানতে পেরেছি। আমাদের প্রশ্ন আপনার কাছে, আপনি ব্রাহ্মণবাড়িয়ার সর্বোচ্চ কর্মকর্তা সিভিল সার্জন হিসেবে আছেন, যদি এরকম সমঝোতাই হয়ে যায় তাহলে আমরা যেটি বলেছি যে এর প্রতিকার বারবার এরকম ঘটনা ঘটবে, সমঝোতা হয়ে যাবে, তাহলে এই তদন্ত কমিটি করে কি লাভ হলো? যদিও বলা হচ্ছে অনেকের কাছ থেকে আমরা শুনছি যে এটি একটি লোক দেখানো তদন্ত কমিটি, মোটেই এই তদন্ত কমিটি কোনো কার্যকর হবে না, তদন্ত কমিটি কিছুদিনের মধ্যেই হারিয়ে যাবে। আপনি ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন হিসেবে এরকম অভিযোগ, এরকম অনুযোগের কি জবাব দেবেন এবং এই ঘটনাটি নিয়ে আপনার কি অবজারভেশন? জনাব মোহাম্মদ নুমান মিয়া, সিভিল সার্জন, ব্রাহ্মণবাড়িয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণকারী পার্টিসিপেন্টবৃন্দ সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। আমরা যেখানে সারা বিশ্বে মাতৃ মৃত্যু হার কমাতে চাচ্ছি, সেক্ষেত্রে একজন মা ডেলিভারির জন্য সুস্থ অবস্থা ঢুকেছে, মৃত্যু অবস্থা ফিরে যাবে, এটা আমাদের কারোরই কাম্য নয়। সুতরাং আমরা আশা করছিলাম যারা সংক্ষুব্ধ হয়েছেন তাদের পক্ষ থেকে আমরা কোনো একটা দরখাস্ত অথবা আবেদন বা এরকম কিছু একটা পাবো, কিন্তু কেউই এ ব্যাপারে আবেদনও করে নাই। কিন্তু যেহেতু একজন মা মারা গিয়েছেন, আমি মনে করি এটা আমাদের স্বাস্থ্য বিভাগের জন্য খুবই কষ্টকর একটা বিষয়। এই জন্যই আমি প্রথমে নাসিরনগর থেকে, যদিও নবীনগর থেকে একটা টিম রেডি করেছিলাম, কিন্তু যেহেতু ওই টিমের একজন সদস্য ওই প্রতিষ্ঠানে প্র্যাকটিস করে, সুতরাং এটা আমার জানা ছিল না বিদায় ব্রাহ্মণবাড়িয়া থেকে নিরপেক্ষভাবে একটি টিম আমরা তৈরি করেছি। ওনারা যতটুকু সম্ভব নিরপেক্ষতার মাধ্যমে, সঠিক তদন্তের মাধ্যমে অ্যাকচুয়াল ফ্যাক্টটা বের করে নিয়ে আসবে, এটা আমি আশা করি। আর যেহেতু এটা তদন্তর একটা ব্যবস্থা আছে, আমার মনে হয় পক্ষ বিপক্ষে আমরা যে কথাই শুনবো না কেন, আমরা আগে দেখিনি এখানে ডাক্তার, হাসপাতাল, স্টাফ বা অন্য কারো কোনো গাফিলতি আছে কিনা, আমরা ওই তদন্তটার পরেই মন্তব্য করতে পারবো। আমি মনে করি আপনি সহ আমরা প্রত্যেকেই অন্যায়ের বিরুদ্ধে ভয়েস রেজ করতে হবে। যেখানে অন্যায় থাকবে আমরা সেখানেই আমরা বাধা দিব এবং সেখানে একটা সুশাসন তথা সৎ একটা প্রসেস যেটা আছে, আমরা সকলেই এই বিষয়টার প্রতি খেয়াল রাখবো। ধন্যবাদ আপনাকে। আরো আলোচক আছেন, কথা বললে পরবর্তীতে আমি হয়তো আর একটু শেয়ার করতে পারবো। আর শব্দটা একটু প্রতিধ্বনি হচ্ছে মনে হয়। আচ্ছা, না আপনার কথা আমরা খুব আমরা আপনার কথা খুবই পরিষ্কার শুনতে পেয়েছি এবং আপনার মেসেজটা খুব ক্লিয়ার। কিন্তু আমি যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে আপনি সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে একটি তদন্ত প্রতিবেদন পাওয়ার নিমিত্তে আপনি কমিটি 2বার বদল করেছেন,
কিন্তু অভিযোগ বা অনুযোগ বা প্রশ্ন উঠেছে যে দুপক্ষ অর্থাৎ প্রসূতির পক্ষ এবং হাসপাতাল কর্তৃপক্ষ তারা যে কোনো সময় সমঝোতায় বসে হয়তো এটা মিনিমাইজ করে ফেলতে পারেন। এবং গতকাল ভয়ঙ্কর যে তাণ্ডবের ঘটনাটি ঘটেছে একেবারে থানার সামনে, সেখানে প্রায় 2 ঘন্টা সমঝোতা বৈঠক বসেছিল দুপক্ষ, কিন্তু হয়তোবা এটির আসলে কিভাবে সমঝোতা হবে কিংবা যদি একদম খোলামেলা বলি কত টাকা পেনাল্টি দিলে ওই মৃতের পরিবার সেটি মেনে নেবে, ওই জায়গায় সম্ভবত গিয়ে তারা আটকে যান এবং তখনই আসলে এই ধরনের একটি হামলার ঘটনা ঘটে। আমার প্রশ্ন ছিল আপনার কাছে যে যদি সমঝোতাই হয়ে যায় তাহলে এই যে এই হাসপাতালটির বিরুদ্ধে এর আগেও একাধিকবার এই ধরনের প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে, তখনও কিন্তু আসলে আইনগতভাবে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে শোনা যায়নি। প্রশ্নটি হচ্ছে যে প্রসূতির মৃত্যুর পর আইন আদালত সবকিছু দেশে থাকবার পর একেবারে পুলিশের নাকের ডগায় যেটি বলি, থানার এত সামনে এরকম একটি হাসপাতালে এত ভয়ঙ্কর তাণ্ডব কিভাবে ঘটলো সেই প্রশ্নটি এসছে। সেই বিষয়ে আসলে আপনি যে তদন্ত কমিটিটি গঠন করে দিয়েছেন সেখানে আসলে আপনি কোনো আশার বিষয় দেখছেন কিনা, যেহেতু আমরা নানানভাবে এই প্রশ্নগুলো শুনতে পাচ্ছি যে সমঝোতা হয়ে যাচ্ছে, সমঝোতা হয়ে যাবে, আজ রাতের মধ্যেই তারা বসে যাবে, তাহলে তদন্ত কমিটি করে কি লাভ হল? ধন্যবাদ। আমি মনে করি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমরা অত্যন্ত সুস্পষ্ট বার্তা দিচ্ছি, অনিয়মকে আমরা প্রশ্রয় দিব। তবে আমি আশা করেছিলাম যারা যে ভদ্রমহিলা মারা গিয়েছেন তাদের পক্ষ থেকে কোনো একটা অভিযোগ যদি আসতো তাহলে আমাদের জন্য তদন্ত প্লাস প্রশাসনিক ব্যবস্থাটা নিতে আমার জন্য সুবিধা হইতো। তো আর যদি তারা কোনো আবেদন নাও করে থাকে, আমরা তদন্তের মাধ্যমে যদি দোষী প্রমাণিত হয় আমরা আমাদের আইন অনুযায়ী যতটুকু সম্ভব আমরা এটার ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আপনি যেটি বলছিলেন যে 2 দিন পার হয়ে যাওয়ার পরও আপনারা প্রসূতি পক্ষ থেকে অর্থাৎ যিনি মারা গেছেন সেই পরিবারটির পক্ষ থেকে আপনাদের কাছে কেউ এখন পর্যন্ত কোনো মৌখিক বা লিখিত ভাবে অভিযোগ করেননি, তারপরেও আপনারা সব প্রণোদিত হয়েই এরকম একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন মূল ঘটনাটি জানার পরে আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এবং আমি যখন সন্ধ্যায় নবীনগর থানা পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি, তারাও কিন্তু আমাদেরকে বলেছেন যে তখন পর্যন্ত আসলে এই বিষয়ে কেউ মামলা মোকদ্দমা কিংবা লিখিত ভাবে কোনো অভিযোগ দেওয়া হয়নি। আমি এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, এখানকার সংশ্লিষ্ট অনেকের সঙ্গে কথা বলেছি, আসলে এখন পর্যন্ত এই বিষয়ে কারো কোনো প্রতিকার চেয়েছে সেটি প্রশাসন কিংবা পুলিশ প্রশাসন কিংবা আপনাদের যে স্বাস্থ্য বিভাগের আপনি যেখানে সিভিল সার্জন আছেন কিংবা এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে তাদের কারো কাছে আসলে এই বিষয়ে প্রতিকার চাওয়া হয়নি। তাহলে আপনি যে ইঙ্গিতটি দিয়েছেন যে দুঃখ ভারাক্রান্ত মনে যে এখন পর্যন্ত আসলে তাদের পক্ষ থেকে এটি কেন অনুযোগ বা অভিযোগ দেওয়া হয়নি, তাহলে কি আমরা ধরেই নেব যে আসলে সমঝোতা হয়ে যাচ্ছে? সমঝোতা যদি হয়ে যায় তাহলে কি আপনার তদন্ত কমিটির কোনো রিপোর্টের কোনো কার্যকারিতা কি আসলে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন যদি তারা নিজেরা বসে শেষ করে ফেলে? আমাদের তদন্ত কমিটি যদি কোনো সুনির্দিষ্ট কোনো ভুল ত্রুটি পায়, অর্থাৎ এমবিবিএস মানি সে যে কোনো অপারেশন করতে পারবে, এমবিবিএস মানি মেডিসিনে যে কোনো প্র্যাকটিস করতে পারে, কিন্তু তার যদি পূর্ব অভিজ্ঞতা না থাকে অথবা ডাক্তার ছাড়া অন্য কোনো ডাক্তার দিয়ে এই কাজটা করেছিল অথবা পেশাদার সুলভ কোনো কাজ করো, এরকম অনিয়ম পাইলে আমরা ক্লিনিক ডাক্তার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিপক্ষে আমরা অ্যাকশন নিতে পারবো। খুবই চমৎকার। আপনাকে ছোট্ট আরেকটি প্রশ্ন করে আমরা প্যানেলের অন্য আলোচকদের কাছে যাবো। সেটি হচ্ছে যে বলা হয়ে থাকে যে হসপিটালের পাশে যে কটি প্রাইভেট হসপিটাল গড়ে উঠেছে এবং সারা বাংলাদেশে একই অবস্থা, প্রত্যেকটি সরকারি হাসপাতালের আশেপাশে অনেকগুলো প্রাইভেট হসপিটাল গড়ে ওঠে এবং সরকারি হাসপাতালে যতটা না ভিড় থাকে তার চেয়ে বেশি প্রাইভেট হাসপাতালগুলোতে
এই ধরনের সিজারিয়ান রোগীদের বা পেশেন্টদের একটা ভিড় তুলনামূলক বেশি থাকে। নবীনগরের ক্ষেত্রে এটি আরেকটু বেশি এই কারণে, আমি জানি না সেটি নিশ্চয়ই আপনি অবগত আছেন, কিংবা এখানে যে দুজন ডাক্তার আছেন তারা দুজনেই নবীনগরে ইমেল খান ছিলেন এবং সৈয়দ দেলোয়ার হোসেন এখনো আছেন। যেটি জানা যায় সেটি হচ্ছে যে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আওয়ামী লীগ সরকারের আমলে প্রাক্তন মাননীয় সংসদ যিনি প্রয়াত হয়েছেন এবাদুল করিম বুলবুলের সময় একটি অস্ত্রোপচার কক্ষ, খুবই অত্যাধুনিক সিজারিয়ান কক্ষ সেখানে নির্মিত হয়েছিল এবং খুব দামি দামি সেই যন্ত্রপাতি এবং নানান মেশিনারি সেখানে যুক্ত করা হয়েছিল। কিন্তু অভিযোগ আছে দীর্ঘদিন যাবৎ সেগুলো অনেকটা অকেজো অবস্থায় পড়ে আছে, কিংবা সেগুলি চালানো হচ্ছে না, এবং সেটি অনেকটা সমঝোতা করে কি হচ্ছে কিনা, তা না হলে কেন সরকারি হাসপাতালে এত সুযোগ সুবিধা থাকার পরেও এই সিজারিয়ান পেশেন্টদেরকে কারি কারি টাকা দিয়ে পাশে প্রাইভেট হাসপাতালগুলোতে যেতে হয়। আপনি কি এই বিষয়ে একটু আমাদেরকে আশ্বস্ত করবেন যে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যেই সিজারিয়ান কক্ষ যেটি রয়েছে বা অস্ত্রোপচার কক্ষ কিংবা অত্যাধুনিক যেটি বুলবুল ভাই করে দিয়ে গিয়েছিলেন সেটি আবার নতুন করে চালু করা হবে এবং অন্তত প্রাইভেট হসপিটালের দিক থেকে মানুষ সরকারি হাসপাতালের দিকে একটু ধাবিত হবে? জনাব সিভিল সার্জন। ধন্যবাদ। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আমাদের সবগুলো উপজেলাতে এখনো সার্জন আছে, কিন্তু অনেক ক্ষেত্রে অজ্ঞানী ডাক্তার নেই। যে সকল জায়গায় এই গ্যাপগুলি থাকে, এটা পেয়ার অথবা একটা অপারেশনের পুরোপুরি পরিবেশ, অর্থাৎ সার্জন, অ্যানেস্থেটিক, ওটি, নার্স এরকম সেটিং করে অপারেশন করতে হয়। আর প্রাইভেটলি অনেকে তো অন্যায় করে জরিমানা হচ্ছে। আর আমাদের সরকারের প্রতিষ্ঠানে কিন্তু অজ্ঞানে ডাক্তার না থাকলে কিন্তু আসলে অপারেশন হাত দেওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, একটা মানুষের জীবন তো এভাবে কিনিমিনি খেলা যায় না। তো এই জন্য আমরা আশা করব যে সকল জায়গায় এখনো অজ্ঞান ডাক্তারের গ্যাপ আছে, আমরা সেই গ্যাপগুলো ফিল আপ করে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেই এই পেয়ার বা অ্যানেস্থেটিক এবং সার্জন এই সমন্বয়ে অপারেশনের কাজটি পারফর্ম করতে হবে। মানে আপনি যেটি বলছিলেন মূলত অ্যানেস্থেসিয়া যিনি বেস্ট থাকেন সেই ডক্টর সম্ভবত নবীনগরে গ্যাপ আছে। আমার প্রশ্নটি ছিল আপনার কাছে যে আমি ঠিক আসলে স্পেসিফিকলি জানি না যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নবীনগরে আসলে সার্জন তো নিশ্চয়ই আছে, যেহেতু এখানে সৈয়দ দেলোয়ার হোসেন আছেন, তিনি একজন বিশেষজ্ঞ সার্জন। যে গ্যাপটা রয়েছে বলে আপনি উল্লেখ করলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নবীনগরে, আমি এই মুহূর্তে নবীনগরে থাকতে চাই যেহেতু ঘটনাটা নবীনগরে ঘটেছে। আপনি কি আমাদের একটু আশ্বস্ত করবেন যে নবীনগরে যে গ্যাপটি আছে সেটি খুব দ্রুত সময়ের মধ্যে সমাধান করে যাতে সিজারিয়ান পেশেন্টদেরকে সরকারি হাসপাতাল অর্থাৎ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সেই কাজটি করানো যায়, খুব শিগগিরই সেটি অন্তত একটি সফল বাস্তবায়ন আমরা দেখতে পাবো? অবশ্যই, ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা। আমরা আগেও বলেছি, এখনো বলছি, আসলে অজ্ঞানে ডাক্তার বা অ্যানেস্থেটিকের সারা বাংলাদেশের অভাব আছে। আমরা বরাবর নিয়ে প্রতি মাসে আমরা একটা রিপোর্ট দেই যেখানে শূন্য পদের সংখ্যা আছে। আমি এরপরও যেহেতু ব্যাপারটা আলোচনা নিয়েছেন, অত্যন্ত গুরুত্বের সাথে আমরা আমাদের অধিদপ্তরকে প্রদানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। অনেক ধন্যবাদ জনাব নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানীয় সিভিল সার্জন। আমরা আপনাকে সেলুট জানাই যে আপনি আমাদের এই টকশোতে, ভার্চুয়াল টকশোতে আপনি যুক্ত হয়ে তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে সংশ্লিষ্ট ডাক্তারের কোনো ধরনের গাফিলতি, অবহেলা কিংবা ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু হয়েছে বলে যে অভিযোগটি করা হয়েছে বা মিডিয়ায় এসছে, সেই বিষয়ে যদি প্রমাণ সাপেক্ষে আপনি সেগুলো পেয়ে যান, তাহলে আপনি কথা দিয়েছেন, আপনি এখানে আশ্বস্ত করেছেন যে সেই ডাক্তার কিংবা সেই হাসপাতাল আহমেদ প্রাইভেট হাসপাতালের বিরুদ্ধে আপনি প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি এটিও বলেছেন নবীনগর সরকারি হাসপাতাল যেটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখানে কেন অপারেশন হচ্ছে না সিজারিয়ান পেশেন্টদের, সেটি অত্যাধুনিক একটি কক্ষ থাকবার পরেও যে অ্যানেস্থেসিয়া ডক্টর কিংবা অজ্ঞান করবার যে ডক্টর সেটি সেখানে গ্যাপ রয়েছে বা শূন্য পদ রয়েছে, সেটিও খুব দ্রুত সময়ের মধ্যে আপনি সেখানে সেটি পূরণ করবার একটি আশ্বাস দিয়েছেন। সেই জন্য আমরা আপনাকে স্পেশালি থ্যাংক জানাচ্ছি। আপনি কিছুটা সময় থাকবেন, আমরা একজন
সচেতন নাগরিক, একজন বিশ্লেষক এখানে যুক্ত হয়েছেন, জনাব আহমেদ ফরহাদ। ফরহাদ ভাই, আপনি শুনতে পাচ্ছেন? দাদা আমি শুনতে পাচ্ছি, আমার এখানে বিদ্যুৎ নেই, এই জন্য আমাকে দেখতে পাচ্ছেন না। আচ্ছা, কোনো সমস্যা নেই, আমরা কথা শুনতে পেলেই হবে, যেহেতু আমাদের এখানে তিনজন এই বিভাগের সংশ্লিষ্ট বড় বড় ডাক্তার রয়েছেন, স্বয়ং সিভিল সার্জন সহ। আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই সেটি হচ্ছে যে, আমি আজকে ফলো আপ রিপোর্টটি করতে গিয়েও এই কথাটি আমরা অনেক যারা এখানকার সুধীজন কিংবা যারা বিশ্লেষক তারা বলছেন যে, একটি হাসপাতালে প্রসূতির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যে উদ্ভূত পরিস্থিতি সেটি খুবই দুঃখজনক, বিশেষ করে যখন কোনো ডাক্তারের গাফিলতি থাকে, ডাক্তারের ভুল চিকিৎসায় কোনো পেশেন্টের কোনো সমস্যা হয় কিংবা মৃত্যু হয়, সেই জন্য আইন, আদালত, থানা, পুলিশ, প্রশাসন সবকিছু রয়েছে। কিন্তু সেদিকে না গিয়ে প্রসূতির স্বজনদের যে তাণ্ডবটি রয়েছে, অর্থাৎ আহমেদ প্রাইভেট হাসপাতাল থেকে আজকে দুপুরে আমি গিয়ে দেখলাম যে ধ্বংসস্তূপে রূপান্তরিত করা হয়েছে। এই হাসপাতালটি নতুন করে আবার চালু করতে হবে, অর্থাৎ সবকিছু ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। প্রশ্নটি সকলেরই, যারা এখানকার সুধীজন বা যারা পর্যবেক্ষক, তারা বলছেন যে এই ধরনের ঘটনার পর কেন একটি হাসপাতালকে তাণ্ডব করে একেবারে মাটির নিচে মিশিয়ে দিতে হবে। সবকিছু মিলিয়ে পুরো ঘটনাটি যদি আপনি আপনার অবজারভেশনে তুলে ধরেন, জনাব আহমেদ ফরহাদ। এর আগেও এই হাসপাতালে অনেক ঘটনা এরকম ঘটেছে বলে অভিযোগ রয়েছে। জি ধন্যবাদ দাদা। নবীনগরের কথা সকল দর্শককে শুভেচ্ছা এই ভার্চুয়াল আলোচনায়, এবং বিশেষ করে আমাদের সম্মানিত সিভিল সার্জন মহোদয় আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন। আমি ওনাকে সাধুবাদ জানাই যে এরকম একটি ভার্চুয়াল ওপেন প্রোগ্রামে উনি সরাসরি সংযুক্ত হয়েছেন এবং উনার সততার সাথে উনি উনার কমেন্ট গুলো দিচ্ছেন, যেটা আসলে খুবই দরকারি। আহমেদ ক্লিনিক এর আগেও জাতীয় পর্যায়ে অনেক সংবাদে আসছেন উনারা, বিশেষ করে উনাদের অনিয়ম, অব্যবস্থাপনা, এটি তো আছেই। পাশাপাশি যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যে প্রসূতি মায়ের সিজার করতে গিয়ে যে মৃত্যু, তার পরবর্তীতে হসপিটালে যে ভাঙচুরের ঘটনা, এটি আসলেই খুবই অনাকাঙ্ক্ষিত এবং এই ধরনের ঘটনা আমরা আসলে প্রত্যাশা করি না। স্যার যেটা বারবার বলতেছিলেন, আসলে এখানে আমাদের গার্ডিয়ানদের, বিশেষ করে রোগীর যে আত্মীয় স্বজন আছে বা গার্ডিয়ান যারা আছে, তাদের অসচেতনতার বিষয়টি ফুটে উঠেছে। এখন পর্যন্ত ওনারা কোনো ধরনের কোনো অভিযোগ করেননি। আমার মনে হয় যেহেতু এটি একটি মৃত্যুজনিত ঘটনা, সেটি অবশ্যই ফৌজদারি আইনে থানাতে একটি অভিযোগ দাখিল এবং পাশাপাশি ইওনো মহোদয় এবং সিভিল সার্জন অফিসে আলাদা পৃথক আবেদন বা অভিযোগ দাখিল করার দরকার ছিল, যেটা ওনাদেরকে দাপ্তরিক কাজে তদন্ত করে দোষীদেরকে বের করতে সহায়তা করত। জানেন যে বাংলাদেশ অনেক আমলাতান্ত্রিক জটিলতার দেশ, অনেক ক্ষেত্রে স্বপ্রণোদিত হয়ে চেয়েও সিভিল সার্জন মহোদয় কিন্তু অনেক কিছু করতে পারবেন না, যেহেতু ওনার কাছে লিখিত ওই ধরনের কোনো অভিযোগ আসেনি। উনি যেটি করতে পারবেন, আমার কাছে ওনার বিনীত অনুরোধ থাকবে যে এত বড় একটা উপজেলা, সেই উপজেলাতে আমরা ফুল ফেজ টোটাল টিমে কাজ করতে পারতেছি না। আমাদের একজন অ্যানেস্থেশিয়া ডাক্তার নেই, যার কারণে আমরা ওইখানে সার্জারি করতে পারতেছি না। এই বিষয়গুলো আসলে আমাদেরকে খুব বেদনা দেয়। সকল সুযোগ সুবিধা রয়েছে, অথচ অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা ওই সরকারি হাসপাতালে রয়েছে। এবং দাদা আপনি একটু চিন্তা করেন, বিষয়টা হওয়ার কথা ছিল পরে। আপনি আগে জনশক্তি রিক্রুট করবেন, তারপরে হচ্ছে যন্ত্রপাতি কিনবেন। বাংলাদেশে সবকিছু হয় উল্টা, আগে যন্ত্রপাতি আসে তারপরে জনশক্তি। এই যন্ত্রপাতি চালাবে কে এখন? এইগুলা টোটাল হচ্ছে মারিং কাটিং এর বিষয়। এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আসলে, আমাদের এখানে যারা ডক্টর আছেন আমরা জানি ওনারা কি পরিমাণ পরিশ্রম করেন, সীমিত সম্পদ, সীমিত জনশক্তি নিয়ে ওনারা কিভাবে এই বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবাটা দিয়ে যাচ্ছেন। ওনাদেরকে আমরা এই জন্য সেলুট জানাই। এবং জাতির সবচেয়ে মেধাবী সন্তানরাই কিন্তু ডাক্তার হয়, যারা সবচেয়ে মেধা লালন করেন, পড়াশোনায় সবচেয়ে সময় ব্যয় করেন। কিন্তু রাষ্ট্র ওনাদের প্রতি কেন যেন বারবার শুধু অবহেলা তৈরি করে। এবং মাঝে মাঝে স্বাভাবিক ওনাদের সামাজিক যে আরো স্তর বিন্যাসের বিভিন্ন ধরনের বৈষম্যের কারণে ওনারাও প্রাইভেট প্র্যাকটিসের প্রতি বেশি ঝুঁকে যান। আমি মনে করি যে সরকার যদি ওনাদের সুযোগ সুবিধা, ওনাদের আত্মসম্মান বোধ, ওনাদের সম্মানের মর্যাদার জায়গাটা সমাজে তৈরি করে দেন, আমার মনে হয় অনেকেই এই প্রাইভেট প্র্যাকটিস থেকে বেরোয় আসবেন এবং বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে ওনারা আরো বেশি অবদান রাখতে পারবেন। এবং ওনারা যদি একদিন আপনার স্বাস্থ্যসেবা বন্ধ করে দেন, দেশের স্বাস্থ্য খাত কোথায় যাবে? হাজার হাজার মানুষ যাচ্ছে আপনার ওই জায়গায়। আমার স্যারের কাছে বিনীত অনুরোধ থাকবে, স্যার শুধু সিজারের দিকে না গিয়ে নরমাল ডেলিভারিতে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আপনি একটু সুনজর দিবেন। আমাদের ধাত্রী যারা আছে তাদেরকে কিভাবে আরো প্রশিক্ষিত করা যায়, নরমাল যে ডেলিভারি গুলো সেগুলো যাতে
গ্রামীণ সেট আপে ইউনিয়ন পর্যায়ে আমরা করতে পারি, আমাদের ধাত্রীদেরকে আরো বেশি প্রশিক্ষণের আওতায় আপনি নিয়ে আসেন জেলা পর্যায়ে, এবং সিভিআর যেই কমপ্লেক্স কেসগুলো সেগুলো যাতে আমরা হ্যান্ডেল করতে পারি উপজেলাতে, আইদার প্রাইভেট হসপিটালে, এই বিষয়গুলো আপনি একটু দেখবেন। এবং আমি জানি না আসলে ব্রাহ্মণবাড়িয়া জেলার কোন উপজেলাতে ফুল ফেস সেট আপ আছে, এটা হয়তো স্যারের কাছে তথ্য থাকতে পারে যে কোন উপজেলাতে, এবং ডাটাবেস থাকতে পারে যে আসলে কোন উপজেলাতে আমরা প্রতি মাসে, নিশ্চয়ই স্যারের কাছে সেই ধরনের একটি পরিসংখ্যান যায় যে কতজন রোগী কি ধরনের সেবা পাচ্ছে, কোন ধরনের রোগ নিয়ে আসতেছে। আসলে এগুলো তো জনস্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত, এগুলো বিশ্লেষণ করেই কিন্তু আপনার জনস্বাস্থ্যের বিভিন্ন দিক নির্দেশনাগুলো আসে। এবং আমরা বিশেষ করে হু স্ট্যান্ডার্ড, ইউনিসেফের স্ট্যান্ডার্ড, বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্ট্যান্ডার্ড আছে সেগুলো যাতে ভালোভাবে ফলো করতে পারি, এই বিষয়গুলো স্যার একটু সুনজর দিবেন। আর প্রাইভেট ক্লিনিকগুলোর ব্যাপারে স্যার একটু ইন্সপেকশন বাড়াবেন। আপনার কথাবার্তা শুনেই মনে হচ্ছে আপনি কাজ করতে চান, আমরাও চাই যে আপনি অন্তত আপনার চেয়ারে যতদিন আছেন প্রাইভেট ক্লিনিকগুলোকে আপনি জবাবদিহিতার আওতায় নিয়ে আসেন। আহমদ ক্লিনিকের ব্যাপারে অনেক ধরনের কথাবার্তাই হয়, বিশেষ করে আপনি জানেন যে নবীনগর একটি প্রবাসী অধ্যুষিত উপজেলা, এখানে আমাদের জনসংখ্যা অনেক বেশি, আমাদের ভোটারই প্রায় 5 লাখের কাছাকাছি। তো বিশাল এক জনগোষ্ঠীর মানুষজনের মধ্যে অর্থনৈতিক সক্ষমতা আছে, এবং এই বিষয়টা মাথায় রেখে যেহেতু আমাদের সরকারি স্বাস্থ্য সেবার অপ্রতুলতা আছে, বিশেষ করে ব্যবসায়ী যারা যারা স্বাস্থ্য খাতের সাথে সংশ্লিষ্ট না, তারাও কিন্তু অনেক সময় ওই স্বাস্থ্য খাতে বিনিয়োগ করে, এবং উনি আসলে ওই স্ট্যান্ডার্ড, হু স্ট্যান্ডার্ড বা ইউনিসেফ স্ট্যান্ডার্ড বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে স্ট্যান্ডার্ড, এগুলো ওনারা আসলে বুঝেন না, ওনারা জানেন না। ওনারা কিছু অর্থ লগ্নি করেন, কিছু মেশিনপত্র ক্রয় করেন, এবং ওনারা কিছু জনবল হায়ার করেন। তো এই বিষয়গুলো আসলে ওনারা না জানার কারণেই কিন্তু আপনার বিভিন্ন ধরনের দুর্ঘটনাগুলো প্রতিনিয়ত আমাদের ঘটতেছে। আপনি যদি ইন্সপেকশন গুলো বাড়ান, এবং আমার মনে হয় যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি সেট করে দেন, ওনাদেরকে মাসিক রিপোর্টিং এর আওতায় নিয়ে আসেন যে আপনার হসপিটালে কি ধরনের সিজার রুগী আসলো, কি ধরনের অপারেশন সম্পন্ন হলো, এবং আপনি যদি মাসে 100টা সিজার করেন তাহলে অবশ্যই আপনাকে 200টা নর্মাল ডেলিভারি করতে হবে। আপনি যখন এই বিষয়টা বাধ্য করে দিবেন যে আপনি শুধু হসপিটাল করে শুধু সিজার করবেন, তাহলে আপনার নর্মাল ডেলিভারি কোথায় গেল? আপনাকে তো নর্মাল ডেলিভারিটাও নিশ্চিত করতে হবে। যখন আপনি তাদেরকে ওই ধরনের কোটা বা ওই ধরনের জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন, তখন ওই হসপিটালগুলো কিন্তু আপনার বাধ্য থাকবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে, আমাদের মধ্যে একটা নেগেটিভ ধারণা থাকে যে ডক্টররা প্রাইভেট প্র্যাকটিস করেন। আসলে প্রাইভেট প্র্যাকটিস যদি না করেন তাহলে এই হসপিটালগুলো আসলে চলবে না। ওনার তো একটা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ডিউটি আছে, 9টা থেকে 5টা, এরপরে উনি সময়টা যদি এক্সট্রা ব্যয় করেন, এটা আমরা কোনোভাবেই, আমাদের যেহেতু একটা বিশাল জনগোষ্ঠীর দেশ, আমরা ওইটা থেকে নিবৃত্ত করতে পারবো না। যদি আমরা নিবৃত্ত করি তাইলে আমাদের জনগোষ্ঠীর অনেক একটা অংশ স্বাস্থ্য সেবাই পাবে না। আমাদের যেহেতু ডক্টর, নার্স বা হেলথ সেক্টরে যারা কাজ করেন, এই জনশক্তি কিন্তু খুবই কম, আমাদের প্রয়োজনের তুলনায় এই জনশক্তি আসলে খুবই কম। এই বাস্তবতাকে সামনে রেখেই কিন্তু আসলে আমাদের চিন্তা ভাবনাটা করতে হবে। এখানে দোষারোপের জায়গা খুবই কম, আমাদের সবাইকে সহমর্মিতা নিয়ে আরো কিভাবে আমরা বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবাটা নিশ্চিত করতে পারি, এখানে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করতে হবে। আর যেই ঘটনাটা নবীনগরে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে গেল, সেটা আসলে ওনাদের সচেতনতার অনেক অভাব। ওনারা এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দাখিল করেননি। ওনারা হয়তো এটা গ্রামী সালিশি পর্যায়ে সমঝোতার দিকে যাচ্ছেন। এতে আসলে দাদা যেটা আশঙ্কা করতেছেন, সিভিল সার্জন মহোদয়ের আসলে খুব কিছু করার নেই, কারণ আইনের তো মারপেচ আছে। যিনি ব্যবসা করতে নেমেছেন, উনার অনেক টাকা নিয়ে উনি নেমেছেন, উনি চাবেন না উনার রেপুটেশন খারাপ হোক, উনি এটা আইনের ফাঁক ফোকর দিয়ে উনি বেরিয়ে যাবেন। কিন্তু লিখিত অভিযোগ যদি থাকতো, থানাতে যদি একটি হত্যা মামলা দায়ের হতো ওই হাসপাতালের বিরুদ্ধে, তাহলে এটি হয়তো থানাও তদন্ত করতো, এবং সেইটা তখন সিভিল সার্জনও তদন্ত করতে বাধ্য থাকতেন। তো স্যারের কাছে আমার অনুরোধ থাকবে, স্যার যদি এটা সম্ভব নাও হয়, এটা আপনি তো একটা তদন্ত করবেনই, কিন্তু জনগোষ্ঠীর বৃহত্তর স্বার্থে, যেহেতু আহমেদ ক্লিনিক একটি সুপ্রতিষ্ঠিত ক্লিনিক, তাদের সেবার মান, উনারা ব্যবসা করুক, এটা সমস্যা না, উনারা প্রফিট করুক, কিন্তু উনারা যাতে সেবাটা মানসম্মত সেবা দেয়, মানুষ যাতে মানসম্মত সেবা পায়, উনাদের যে স্ট্যান্ডার্ডটা উনারা ফলো করার কথা আপনাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী, সেটা উনারা ঠিক মতো ফলো করতেছেন কিনা, উনাদের স্কিল ডক্টর, স্কিল ম্যান পাওয়ার আছে কিনা, উনাদের আসলে কতটা উনি সিজারিয়ান ওটি করতেছেন, কতটা নরমাল ডেলিভারি করতেছেন, উনি প্রাইসটা কেমন রাখতেছেন। আপনার মেসেজগুলি আমার ধারণা আমাদের সিভিল সার্জন মহোদয় সহ এখানে আরো যে 2জন সংশ্লিষ্ট ডক্টর যুক্ত হয়েছেন তারা ক্লিয়ার হয়ে গেছেন। আপনি শুধু 30 সেকেন্ডে একটু বলবেন কি যে একটি ঘটনা ঘটেছে, প্রসূতি মৃত্যুর ঘটনা, এটি এমনিতে একটি মর্মান্তিক ঘটনা। এটি নিয়ে যখন প্রসূতির পরিবার থেকে শুরু করে ইন জেনারেলি সাধারণ মানুষও যখন শুনে যে
চিকিৎসকের ভুল চিকিৎসায় একজন প্রসূতি মায়ের মৃত্যু হয়, যেটি সিভিল সার্জন মহোদয় তার সূচনা বক্তব্য এবং সেটি দুঃখজনক বলে উল্লেখ করেছেন। এই ঘটনার সমঝোতা ঠিকভাবে হয়নি বিধায়, মানে আমি যেটা শুনেছি 2 ঘন্টা ধরে সমঝোতার চেষ্টা চলেছে। হাসপাতাল মালিকের এক বড় ভাই সেখানে ছিলেন, তিনি জাস্ট দায়িত্ব নিলেই নাকি এই হামলার ঘটনাটি ঘটতো না, যে এ বিষয়ে আপনারা যে সিদ্ধান্ত নেবেন বা যে সিদ্ধান্ত আমাদেরকে দেবেন আমরা হাসপাতাল কর্তৃপক্ষ সেটি আপনাদের রিকোয়ারমেন্ট আমরা ফুলফিল আপ করবো। এইরকম একটি ঘটনা ঘটেনি বিধায় মানে হঠাৎ করে এই হাসপাতালে ভয়ঙ্কর তাণ্ডব ঘটলো, মানে অনেকক্ষণ সময় ধরে, এবং সেটি ঘটলো একেবারে থানা পুলিশের সামনে। প্রশ্নটি হচ্ছে, একটি ঘটনাকে আপনি প্রতিকার করতে গিয়ে আরেকটি হাসপাতালকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করবেন, সেটি কেমন কথা? এই বিষয়ে আপনি কিছু বলতে চান কি? এটি অবশ্যই দাদা আমাদের পুলিশ প্রশাসনের ব্যর্থতা। ওনারা নবীনগরে প্রত্যেকটা ঘটনার সময় আসলে নীরব দর্শকের ভূমিকা পালন করেন। প্রত্যেকটা গ্রামে যখন গ্রামীণ মারামারি হয়, ওনারা এখন তো আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, ওনারা মারামারি মানুষ হতাহত হওয়ার পরে ওনারা উপস্থিত হন। বালুমহলের কাণ্ডেও আপনি দেখেছেন যে আপনি যেভাবে সোচ্চার ছিলেন, ওনাদের ন্যূনতম কোনো কর্ণপাত ওনারা করেন নাই। নবীনগর দিয়ে এই রুট হিসেবে ব্যবহার হয় নবীনগর উপজেলাটা, শত শত কোটি টাকার মাদক এই নবীনগর দিয়ে পাচার হচ্ছে ওনাদের নাকের ডয়গা দিয়ে। বিশেষ করে এখানে আমি এবং আমার যিনি সম্মানিত ভাই আছেন ডাক্তার আখাউড়াতে, ওনার গ্রাম, এই গোপালপুর এবং এই সাহেবনগর গ্রামটা রুট হিসেবে ব্যবহার হয়। আমরা এটা নিয়ে ফেড আপ, আমাদের ভাই ভাতিজা যারা আছে তারা মাদকের দিকে ঝুঁকে গেছে। আমরা গ্রামে গেলে নিরাপত্তাহীনতায় ভুগি, যে আমার পাশের বাসার ছেলেটাই সে মাদকের টাকার জন্য আমাকে রাতে গলায় ছুরি চালিয়ে দিবে। আমরা এখন গ্রামীণ একটা নিরাপত্তাহীন সমাজের মধ্যে আছি আমাদের ওই এলাকাগুলোতে, চর এলাকাগুলোতে, কিন্তু প্রশাসন তার ন্যূনতম কোনো ধরনের পদক্ষেপ নেয় না। এই প্রশাসনের নাকের ডগায় আহমেদ প্রাইভেট ক্লিনিক, এটা তো মানুষের সম্পদ, এটা তো মানুষকে সেবা নিশ্চিত করে। দুর্ঘটনা কোনো একটা ঘটে গেছে, এটার তো একটা সমাধান হবে, কিন্তু পুলিশ প্রশাসন কেন নীরব ভূমিকা পালন করবে? পুলিশ প্রশাসনের সামনে যখনই ঘটনার সূত্রপাত হয় তখন তো এটা বন্ধ করা উচিত ছিল। পাশাপাশি হচ্ছে আমাদের যারা জনসাধারণ ছিল, আশেপাশে যারা ব্যবসায়ী ছিল, আশেপাশে যারা ব্যবসা বাণিজ্য করতেন, ওনারাও কিন্তু এই আক্রমণকারীদের নিবৃত্ত করার দরকার ছিল আমি মনে করি। আসলে প্রত্যেকের এখানে ভূমিকা আছে, কেউ এখানে নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে যদি আমরা থাকি তাহলে এইভাবে তো রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। আমাদেরকে তো নিবৃত্ত করতে হবে। এবং দেখেন আপনি চিন্তা করে, এই সুশীল সমাজের কেউ কিন্তু দায়ভার নিয়ে ওই প্রসূতি মায়ের পক্ষে একটা মামলা দায়ের করে নাই, একটা অভিযোগ করে নাই। এটি সবচেয়ে দুঃখজনক যে আসলে এই 2 দিন পার হয়ে গেল, এত কিছু, তারা এত বিক্ষুব্ধ, তাদের লোকজন মানে গ্রাম থেকে এসে পুরো হাসপাতালটাকে ধ্বংস করে দিলেন, ভাঙচুর করলেন, একেবারে মানে কি বলবো, মানে তাণ্ডব চালালেন। কিন্তু আজকে 2 দিন পার হয়ে গেল, এখন একটা মামলা পর্যন্ত করতে পারলেন না। সিভিল সার্জন মহোদয় বললেন তার কাছে একটা লিখিত অভিযোগ গেল না, অথচ থানা প্রশাসনের সামনে এত বড় একটা তাণ্ডবের ঘটনার পর আজকেও আমি সংশ্লিষ্ট পুলিশের ঊর্ধ্বতন 2 জন কর্মকর্তার সাথে কথা বললাম। তারা বললেন যে দাদা, আমরা কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি, পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি, তা না হলে তো আরো বড় ঘটনা ঘটতে পারতো। কিন্তু দেখেন এ পর্যন্ত আজকে 2 দিন চলে গেল, আমাদের কাছে কিন্তু কেউ মামলা করতে আসছে না। ওই যে আমি যেটা বললাম যে নানান অসমর্থিত সূত্রে আমরা জানতে পেরেছি যে তারা 2 পক্ষ আবার সমঝোতায় বসেছেন, এবং কত টাকায় এটি শেষ করা যায় মূলত ওই জায়গায় থমকে আছে বিষয়টা। টাকার পরিমাণটা কত হবে সেটি হয়তো বা গতকাল সকালেও যেটি হয়ে গেলে কিন্তু আসলে এই তাণ্ডবের ঘটনাটি ঘটতো না। তো ফরাদ ভাই, আপনি থাকবেন, আমরা আসবো। আমরা একটু আসতে চাই আখাউড়াতে, যিনি আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি চিফ, একসময় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও তিনি ছিলেন, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ডাক্তার হিমেল খান। ডাক্তার হিমেল খান, আপনি যদি আমাকে শুনতে পেয়ে থাকেন, যে কথাটি আসলে বলা হয়ে থাকে কোনো ঘটনা ঘটলেই, যেটি সরকারি হাসপাতালই হোক কিংবা প্রাইভেট হাসপাতালই হোক, যে চিকিৎসকের ভুলে এরকম একটি ঘটনা ঘটেছে, এবং সেটা কিন্তু এই ঘটনার পরও মিডিয়াতে আমি নিজেও লিখেছি, যেহেতু অভিযোগটা এসছে, যে চিকিৎসকের ভুলে একজন প্রসূতির মৃত্যু, হাসপাতালে ভয়ঙ্কর তাণ্ডব। আসলে চিকিৎসকের ভুলটা কি? মানে আপনি যদি এই পুরো ঘটনাটার একটু অবজারভেশন করে আপনার সুচিন্তিত মতামত দিয়ে, যে এ থেকে প্রতিত্রাণের উপায় কি বা উত্তরণের আসলে কিভাবে আমরা এই ধরনের ঘটনা রোধ করতে পারি, সেটি বলে। চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যু, আসলে ভুলটা কি? তিনি আসলে কি এমন ভুল করলেন যে প্রসূতি শেষ পর্যন্ত মারাই গেল? যদি এটা একটু খোলাসা করেন আমাদের দর্শকদের জন্য, জনাব ডাক্তার হিমেল।
ধন্যবাদ দাদা। আমাকে কি শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছেন? জি জি জি, একদম শোনা যাচ্ছে পরিষ্কার। ধন্যবাদ। সর্বপ্রথমে আমি নবীনগরের কথার যারা দর্শক আছেন তাদেরকে আজকের এই প্রোগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আজকের এই প্রোগ্রামে আমাদের সম্মানিত সিভিল সার্জন মহোদয়, সিভিল সার্জন স্যার ছাড়া বাকি স্যার সহ বাকি যারা আছেন, আমার বড় ভাই আছেন ডাক্তার দেলোয়ার হোসেন, আরেকজন আমার গ্রামের প্রতিবেশী বড় ভাই সিলেট থেকে যুক্ত হয়েছেন। এবং দাদা আপনি তো সবসময়, আপনাকে আগে প্রথমে একটা ধন্যবাদ জানাই যে ন্যায়ের কথা, আমি যতদিন নবীনগরে ছিলাম সবসময় দেখেছি আপনি দলমত সবকিছুর ঊর্ধ্বে গিয়ে সবসময় ন্যায়ের পক্ষে ছিলেন, এবং ন্যায়ের পক্ষে যদি কোনো কথা বলতে হয় সেটা আমরা আপনার কলম থেকেই দেখতাম সবসময়। এর আগে যখন আপনি Thank you. কালের কণ্ঠে যখন ছিলেন তখনও দেখতাম, বা সবসময় ন্যায়ের তখন প্রথম আলোতে, প্রথম আলোয় ছিলাম, এখন কালের কণ্ঠ। প্রথম আলোতে ছিলেন, এখন কালের কণ্ঠে। তাছাড়াও আমরা যখন উপজেলা প্রশাসনের বিভিন্ন সভায় যেতাম আপনিও থাকতেন, তখন দেখতাম যে দু চারটা ন্যায়ের কথা বলে আপনি বলতেন। যাই হোক, একটু বলি, সেটা হচ্ছে আপনি যে আমাকে প্রশ্নটা করলেন সেটা হচ্ছে ভুল চিকিৎসা। আসলে কোনটা সঠিক চিকিৎসা কোনটা ভুল চিকিৎসা, যতক্ষণ পর্যন্ত এটার তদন্ত কার্য শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কেউই বলতে পারবো না। কিন্তু মোটা দাগে যখন যখন একটা রোগী মারা যায়, আসলে কোনো মৃত্যুই আমাদের কাছে কাম্য না, বা যে তাণ্ডব চালিয়েছে হাসপাতালে ওটাও আমাদের কাছে, কোনো ভাঙচুরই আমাদের কাছে কাম্য না। তো যখন একজন রোগীর স্বজন যখন মৃত্যু হয়, রোগী যখন মৃত্যু হয় তার স্বজনদের তখন কিন্তু আসলে সেন্টিমেন্ট ঠিক থাকে না। আমার মা, আমার বোন বা আমার ভাই, কেউ যখন মৃত্যু হয় তখন আমার সেন্টিমেন্ট ঠিক থাকে না। তখন থেকে যে মোটা দাগে আমরা একটা কমন ডায়লগ অথবা কমন একটা দোষারোপ করি যে ভুল চিকিৎসায় মারা গিয়েছেন, এবং সেই দায়ভারটা পুরোপুরি যায় পড়ে চিকিৎসকের উপরে। এটা বাংলাদেশের একটা কমন ফেনোমেনা যে ভুল চিকিৎসাটা কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত তদন্ত না করছি আমরা কিন্তু ডিক্লেয়ার দিতে পারি না। হ্যাঁ, তারপরও আমরা দেখবেন প্রতিদিন যখন আমরা খবরের কাগজ খুলি, প্রতিদিন আমরা যখন খবর দেখি, দেখবেন প্রত্যেকটা মৃত্যুর পিছনে মোটা অঙ্কে হেডিং চলে আসে ভুল চিকিৎসা। এবং যতগুলা অপ্রীতিকর ঘটনা ঘটে এটা তো প্রাইভেট হাসপাতালে ঘটছে। নট অনলি দ্যাট, আপনি দেখবেন যে সরকারি হাসপাতালে, জরুরি বিভাগে, সরকারি হাসপাতালে কি রোগী মারা যাচ্ছে না? তখনও যখন ভাঙচুর চলে তখনও কিন্তু একটাই ডায়লগ দেয় যে ভুল চিকিৎসায়। তো এটা আমাদের একটু সচেতনতার অভাব আমি মনে করব আর কি। আর যেহেতু আমি নবীনগরে ছিলাম, নবীনগরে একটু বলি, নবীনগর ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে সবচেয়ে বড় একটি উপজেলা। নবীনগর প্রায় 21টা ইউনিয়ন আমি যতটুকু জানি, এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমি আমার এই ক্ষুদ্র জীবনে যতটুকু দেখেছি, ব্রাহ্মণবাড়িয়া জেলাতে যদি 100 জন ডাক্তার থাকে তার 60% 60 জন ডাক্তারের বাড়ি নবীনগর। এবং ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগের শুরু থেকে এখন পর্যন্ত আপনি খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা স্বাস্থ্য সেক্টরের প্রত্যেকটা জায়গায় নবীনগরের ডাক্তার আছে। কিন্তু নবীনগর ক্ষেত্রে আমি আমার অবজারভেশনে বলি, আমি নবীনগর দীর্ঘ 8 বছর ছিলাম, 6 বছর সরকারি হাসপাতালে, 2 বছর একটা প্রাইভেট ক্লিনিক মুক্তি হাসপাতালে। একসময় আমি গভর্নমেন্ট জব পাওয়ার আগে মুক্তি হাসপাতালেও একসময় চিকিৎসক হিসেবে ছিলাম। কিন্তু নবীনগরে মোটা অঙ্কের নবীনগর যে এরিয়া বা নবীনগরের যে পেশেন্ট বা নবীনগরের যে আর্থসামাজিক কন্ডিশন, ওই অনুযায়ী নবীনগরে কিন্তু এরকম প্রাইভেট চিকিৎসা সেবা গড়ে ওঠে নাই। যেই এই দুইটা ক্লিনিক সেই 2004-5 থেকে এই মুক্তি হাসপাতাল আর এই আহমেদ হাসপাতাল, পরে একটা হয়েছে মা হাসপাতাল, এই ক্লিনিক গুলা ছাড়া, হ্যাঁ, এইটা কিন্তু একদম একটা মনোপলি বিজনেসের মতো হয়ে গিয়েছে। আমরা যেমন একসময় গ্রামীণ ফোনের সিম ছাড়া, গ্রামীণ ফোন যদি আমাদেরকে 60 টাকা মিনিটে কথা বলতে হতো, আমরা 60 টাকা দিয়ে খরচ করে কথা বলতে হতো। তো নবীনগরে ওই রকম আর্থসামাজিক কন্ডিশনে কিন্তু ওই রকম ভালো ক্লিনিক গড়ে ওঠেনি। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে নবীনগর যে প্রপারটা খুব ছোট। হাসপাতালের, সরকারি হাসপাতালের আশেপাশে তো প্রাইভেট সেবাগুলো গড়ে ওঠে। ম্যাক্সিমাম জায়গা হচ্ছে সরকারি জায়গা, চারদিকে মহিলা কলেজ, থানা, হ্যাঁ, সরকারি কলেজ,
হাসপাতাল, হ্যাঁ, পরিবার পরিকল্পনা অফিস, সবকিছু মিলে সব হচ্ছে সরকারি জায়গা। বেসরকারি কোনো জায়গা নেই। বড় একটা এরিয়া নিয়ে যে একটা হাসপাতাল গড়ে উঠবে, ওরকম হাসপাতাল গড়ে ওঠে নাই। এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে নবীনগরে আপনি দেখবেন যে নবীনগরের কিন্তু সব চিকিৎসকরা, ম্যাক্সিমাম চিকিৎসকরা হয় যে ব্রাহ্মণবাড়িয়াতে আছে অথবা কুমিল্লাতে আছে, হ্যাঁ, এবং উন্নত চিকিৎসার জন্য ম্যাক্সিমাম রোগীরা কিন্তু একসময় কুমিল্লামুখী ছিল। এখন ব্রাহ্মণবাড়িয়ার সাথে কমিউনিকেশন ভালো হওয়াতে ম্যাক্সিমাম রোগী ব্রাহ্মণবাড়িয়াতে চলে আসে। এক সময় আমরা নিজেই রোগী কুমিল্লাতে রেফার করতাম। তো এখন যতক্ষণ না পর্যন্ত তদন্ত কার্য শেষ না হচ্ছে ততক্ষণ আমরা ভুল চিকিৎসা বলতে পারবো না। আর ভুল চিকিৎসা আপনি দেখবেন, আমরা যখন একজন চিকিৎসক ধরেন 1000 অপারেশন করলো, সে কিন্তু 9999টা অপারেশন সাকসেসফুলি করেছে। একটা অপারেশন, একটা মানুষ মাত্রই তো ভুল, কিন্তু কোন চিকিৎসকের ইচ্ছা থাকে না যে আমি ভুল করে আমি একটা পেশেন্ট মেরে ফেলবো। আচ্ছা, আমি একটু হয়তো হিমেলকে একটু থামাতে চাই। স্যার স্যার জি স্যার জি 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 হিমেল, ধন্যবাদ। আমাদের আরেকজন বন্ধু দূর থেকে বলছেন, আপনাদের বক্তব্যগুলো সুস্পষ্ট এবং ভালো লেগেছে। আমি এখন অত্যন্ত গুরুত্বের সাথে যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন যে আসলে আমাদের 9টা উপজেলা প্লাস জেলা সদর হাসপাতাল এবং কিছু কিছু FWC 24/7 কিন্তু আমরা নর্মাল ডেলিভারি ওপেন আছে। সবগুলি উপজেলাতেই 24/7 আমাদের নর্মাল ডেলিভারি চালু আছে। আমরা সিজারটা আসলে একটা কিছু মনে করি না, কিন্তু দেলোয়ার ভাই, ডক্টর দেলোয়ার ভাই গাইনোকোলজিস্ট প্রেজেন্স আছে। আমি বলতে চাই, যদি নবীনগরে এরকম গুরুত্বপূর্ণ যদি সিজারের দরকার লাগে, অজ্ঞান ডাক্তার দরকার লাগে, উনি যদি হয়তো বা ডক্টর হাবিব যদি আমাকে ডিমান্ড দেয়, অন্তত সপ্তাহে একদিন আমরা একজন অজ্ঞান ডাক্তারকে ওখানে পাঠাতে পারবো অন্য উপজেলা থেকে। এটা। আর 2 নম্বর কথা হচ্ছে যে আসলে এই উপজেলা কিন্তু কোন এক সময় আমি যতটুকু জানি অজ্ঞান ডাক্তার ছিল এবং অপারেশন চালু আছে। উনি বদলে চলে যাওয়ার পরে কিন্তু এই সংকটটা তৈরি হয়েছে। আমি আশা করব আমাদের যারা দর্শক আছেন, পার্টিসিপেন্ট আছেন, বিজ্ঞ গুণীজন, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, যদি ওরকম সিচুয়েশন আসে, সেটা নর্মাল স্বাভাবিক লাগবে, তাহলে আমরা সপ্তাহে একদিন সোমবার বা মঙ্গলবার আমরা অন্য যেমন কক্সবাজার উপজেলা আছে ওখানে আমাকে বলবো যে আপনি সপ্তাহে একদিন নবীনগরের সময় দিন। ছড়াইলে পেয়ার আছে, আমরা সপ্তাহে একদিনের জন্য নাসিরনগরকে বলে দিয়েছি। ঠিক এইভাবেই আমরা হয়তো যেখানে ওখানে ডাক্তার নাই, আমরা মাঝে মাঝে একটু সার্ভিস দিতে পারবো। আপনারা পেশেন্ট রেডি করেন, আমরা চেষ্টা করবো যাতে প্রয়োজনে ছাড়া যাতে সিজার না হয়। আর অপারেশনের ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি দুটোই হোক, কোনো গাফিলিতে কিন্তু যদি পরিলক্ষিত হয়, আমরা স্বাস্থ্য বিভাগ সেখানে আমরা জরিমানা করি, কোনো কোনো ক্ষেত্রে সিলগালা করি, কোনো কোনো ক্ষেত্রে ডাক্তারের সনদ স্থগিত হয়। এটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। সুতরাং সরকারি বেসরকারি যে কোনো জায়গায় যদি কোনো ডক্টর তার ডাক্তার সুলভ আচরণের বাইরে কোনো কিছু করে থাকে, এটা কিন্তু প্রচলিত বিধি অনুযায়ী তার রেজিস্ট্রেশন মধ্যে স্থগিত করার এই সাম্প্রতিক নজির রয়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় অত্যন্ত দক্ষতার সাথে প্রত্যন্ত এলাকার সরকারি প্রতিষ্ঠানগুলি যাতে ভালোভাবে রান করে ওনারা চেষ্টা করেছেন। আমরাও আমাদের সকল প্রতিষ্ঠানগুলিতে নিয়মিত উপস্থিতি, সঠিক সময় উপস্থিতি এবং সেবার আমাদের যার যতটুকু আছে তা দিয়ে যেন মানুষের পাশে মানসম্মত স্বাস্থ্য সেবা দিতে পারি, আমরা বদ্ধপরিকর। আমরা চেষ্টা করব আমাদের সরকারের প্রতিষ্ঠান থেকে জনগণের পাশে আমরা এই সেবাটুকু আমরা দিতে পারি। এবং আমার বিশ্বাস, আমি যখনই যাই, আমি নবীনগর দেখেছি পল্লী বিভাগে প্রচুর পেশেন্ট আছে, আমি 18 গিয়েছি, অফিসে প্রচুর পেশেন্ট আছে। আমি জেলা সদর হাসপাতালে 2 দিন আগে গিয়েছি, গিয়ে দেখলাম প্রচুর পেশেন্ট, মানুষ মাছের বাজারের মধ্যে গিজ গিজ করে, এবং স্বাভাবিকভাবে মানুষের উপকার পাচ্ছে। এই জন্যই কিন্তু এই প্রতিষ্ঠানগুলিতে আসে। আসুন, আপনারা যারা আছেন
আমরা সকলে মিলে নবীনগর তথা এই ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য সেবার আপনারা পরামর্শ দিবেন। আমরা সর্বোচ্চ ভাবে সকলের পরামর্শ নিয়ে স্বাস্থ্য সেবা বিভাগ আমরা চালাতে চাই। ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। একটু 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 সিভিল সার্জন মহোদয়, আপনার কাছে একটা প্রশ্ন এসছে একজন দর্শকের, আপনি 1 মিনিটে যদি উত্তর দেন। তিনি হচ্ছেন দিদার জি। আলম। তিনি লিখেছেন যে নবীনগর উপজেলার প্রত্যেকটি প্রাইভেট হসপিটালের সার্জন চিকিৎসক এবং অ্যানেস্থেসিয়া চিকিৎসকের সার্টিফিকেট আছে কিনা সেগুলো যাচাই বাছাই করে মোবাইল কোর্টের মাধ্যমে যেন আপনি একটি অভিযান পরিচালনা করেন প্রতি মাসে একবার হলেও, এবং তিনি বলছেন সেটি ধন্যবাদ। আমি প্রশাসনের আপনাকে বলি, সহযোগিতায়। জি জি আমি আপনাকে বলি, আপনি এই গত মাসে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া সদরের 4টা প্রতিষ্ঠানকে প্রায় 3 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে শুধুমাত্র এই কিছু ত্রুটি বিদ্যুতের জন্য। আমরা প্রত্যেক উপজেলা তো এরকম ভাবে ইউনো মহোদয় অথবা এসিডেন্টের মাধ্যমে আমরা মোবাইল কোর্ট চালু করি। যেহেতু পরামর্শ আসছে, আমরা খুব শিগগিরই আমরা যেখানে অনিয়ম আছে এই প্রতিষ্ঠানগুলিতে চিকিৎসক, নার্স, অজ্ঞানী ডাক্তার প্রত্যেকের কাগজপত্র, ইভেন যারা এক্সরে করে, যারা প্যাথোলজি পরীক্ষা করে, তারা সঠিক সার্টিফিকেটধারী কিনা, ডিপ্লোমা কিনা, এটা আমরা কনফার্ম করার জন্য আমরা প্রায় করে থাকি। আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরও কিন্তু এই ঈদের আগে আমরা এরকম একটা তৃণমূল অভিযান চালিয়েছিলাম। বা আপনি জানেন যে আমাদের বেসরকারি ক্লিনিক এবং ডায়াগনস্টিক মালিক সমিতি আছে, আমরা তাদেরকে নিয়ে ডক্টর হিমেল, উনি আমাদের ইয়েচেন পরিষদের সংগ্রামী, উনি সভাপতি, উনিও এই মিটিং এ ছিলেন। আমরা সর্বোচ্চ ভাবে যাতে পরীক্ষার মান ঠিক থাকে, মান পরীক্ষার জন্য বেশি টাকা নির্ধারণ না করে, এই জন্য আমরা মালিক সমিতির সাথে আমরা প্রায় সময় মিটিং করি এবং কোনোভাবেই জনগণ যাতে এটা প্রতারিত না হয় আমরা চেষ্টা করে যাচ্ছি। সময় আপনারাও আমাদেরকে পরামর্শ দিবেন। আমরা আশা করি সকলের সহযোগিতা নিয়ে আমরা স্বাস্থ্য বিভাগ আরো ভালোভাবে আগাইতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে। জনাব সিভিল সার্জন, আপনি যেহেতু এসছেন, মানে আমাদের আসলে অনেক প্রশ্নের উদ্রেক হচ্ছে এবং আমরা এগুলি জানতে চাচ্ছি। যদিও আমাদের সিনিয়র ডাক্তার কনসালটেন্ট সৈয়দ দেলোয়ার হোসেন কথা বলবার জন্য দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন। দেলোয়ার হোসেনের কাছে আমরা একটু ক্ষমা চেয়ে আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে মাছরাঙ্গা টেলিভিশনের একজন মেধাবী সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল। তিনি আপনার কাছে একটি লেখা পাঠিয়েছেন, আমি একটু আপনার কাছ থেকে একটু লেখাটি পড়তে চাই। তিনি লিখেছেন, যদিও তিনি কিছুক্ষণ পর আলোচনা করবেন, তিনি লিখেছেন, হাসপাতাল তো এমন কোনো বিষয় না যে হোটেল আল সালাদিয়া ঢাকার মতো হবে। মিনিমাম একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে না পারলে এরা কেন হাসপাতালের নামে মানুষ মারার কারখানা চালু করে? ভণ্ডামির আরেকটা দিক হলো, এরা সরকারি হাসপাতালের মুখে এই ধরনের হাসপাতালগুলো চালু করে থাকে। সরকারি হাসপাতালে রোগী এলে এরা কৌশলে এদের মরণ ফাঁদে টেনে নিয়ে আসে। এখানে চিকিৎসা দেন ওইসব সরকারি হাসপাতালের ডাক্তারগণ, যারা সরকারি চাকরিতে 1 মিনিটও বেশি সময় না দিয়ে ওইসব ভুইফুর হাসপাতালগুলোতে এসে চিকিৎসার নামে নানান ধান্দায় থাকে। খুবই কঠিন প্রশ্ন, যদি তাকে একটু এই বিষয়ে একটু প্রশ্নের জবাব দেন। আপনার পাশেই তিনি আছেন। জি ধন্যবাদ। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই, আমাদের দুজন সিনিয়র ডক্টর আমাদের মনে হয় আমাদের সাথে যারা আছেন জানেন, আমি ব্রাহ্মণবাড়িয়া বিভাগের জেলা সদর হাসপাতালের সকল চিকিৎসক যারা ডেবের আছেন, যারা এমডিএফে আছেন, আমাদের নবীনগর কৃতি সন্তান ডক্টর হিমেল খান উনিও আছে। আমি কিন্তু বারে বারে এই জিনিসটা বলছি, ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোন সরকারি উপজেলার যদি সরকারি সময়ে কোন ডাক্তার বাইরে প্র্যাকটিস করে, আমি আনসার পুলিশ রাখবো না, পাবলিক দিয়ে তাদেরকে ধরে আমি চালান দিয়ে দেবো, ডাক্তারের জন্য স্থগিত করে দেবো। এবং এই রেকর্ডটা আপনি ব্রাহ্মণবাড়িয়াতে আপনি একটু খবর নিয়ে দেখেন, আমরা এটা সর্বোচ্চ ভাবে অফিস আওয়ারে আমরা যাতে কোনো ডাক্তার বাইরে বসতে না পারে, আমরা সর্বোচ্চ ভাবে এটা 0 টলারেন্স আমরা গ্রহণ করেছি। এবং আপনি জানেন যে ইতিমধ্যেই 2 জন ডাক্তার ছিল, ওনারা কিন্তু সরকারি চাকরি থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছে। ওনাদের চেম্বারে কোনো বিসিএস লেখা থাকবে না এবং তারা কোনো সরকারি হাসপাতালে সাইনবোর্ড ব্যবহার করতে পারবে না। আমার কাছে ব্রাহ্মণবাড়িয়াতে এরকম 2-3টা নজির আছে এবং আমরা তাদেরকে মোবাইল কোর্ট করেছি এবং তাদেরকে আমি পার্সোনালিও
সরকারি কোনো পদবি যদি ব্যবহার না করেন আমরা তাদেরকে বাধ্য করছি। তা আমি আমাদের সাংবাদিক বন্ধুকে ওনার আশা আকাঙ্ক্ষার সাথে, এটা নিশ্চয় আপনাদেরও আশা, আমারও আছে, আমিও ব্রাহ্মণবাড়িয়া সরকার, আমি চাইবো ব্রাহ্মণবাড়িয়া জেলার কোন স্বাস্থ্য বিভাগে অফিস আওয়ারে কোন চিকিৎসক বাইরে প্র্যাকটিস করবেন না, এবং যদি কোনো প্রমাণ পাওয়া যায় আমি সবাইকে জানিয়ে দিয়েছি যে যে কোনো স্বাস্থ্যমূলক ব্যবস্থার জন্য তারা প্রস্তুত থাকবে। আমি আপনাদেরকে দাদা, আশ্বস্ত আমি- করতে চাই যে অন্তত পক্ষে আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার কোন উপজেলায় এই জাতীয় যদি কোনো অফিস আওয়ারে বাইরে প্র্যাকটিস করার কোনো নজির থাকে আপনারা আমাকে তথ্য দেন, তাৎক্ষণিকভাবে আমি প্রয়োজনে আইন শৃঙ্খলা টাস্ক ফোর্স পাঠিয়ে, আমার ডিসি মহোদয়ের সাথে কথা আছে, এসপি মহোদয়ের সাথে কথা আছে, যিনি ডিজিএফআই আছে ওনার সাথে কথা আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব যারা আছে তাদের সাথে কথা আছে। যেখানে অনিয়ম হবে আমরা সেখানে হানিয়ে দেবো, অফিসে আমার জিরো টলারেন্স, কেউ যদি বাইরে না যেতে পারে। ধন্যবাদ আপনাকে। দাদা আমি একটু 1 মিনিট ইন্টারফেয়ার করছি। এক অনেক মিনিট। ধন্যবাদ। আমি একটু দাদা আমার একটা প্রশ্ন ছিল সিভিল সার্জন মহোদয়ের হ্যাঁ, কাছে। জনাব হিমেল খান, জি আমি একটু ওই যে দেলোয়ার দাদা, ভাইয়ের কথা একটু একটু বলি। শুনতে চাচ্ছি, কারণ উনি অনেকক্ষণ যাবত বসে আছেন। জি, আচ্ছা, জি। দেলোয়ার ভাই বলুক, তারপরে আমি একটু বলবো। আচ্ছা থ্যাংক ইউ, কারণ আমাদের সৈয়দ দেলোয়ার দাদা, হোসেন আমার- অনেকক্ষণ যাবত বসে আছেন। দাদা আমার একটা দেলোয়ার প্রশ্ন হোসেন, ছিল আমি সিভিল সার্জন মহোদয়ের জানি না আপনি কাছে। শুনতে পাচ্ছেন কিনা। দাদা শুনতে পাচ্ছি। ফরহাদ ভাই, আমি দেলোয়ার ভাইকে একটু দিতে চাচ্ছি একটু। আমার মনে হয় যে আমরা অনেকক্ষণ যাবত প্রায় 40-50 মিনিট হয়ে গেছে তিনি যুক্ত আছেন। জনাব সৈয়দ ডাক্তার দেলোয়ার হোসেন সম্পর্কে আপনারা সবাই জানেন যে হাসপাতালটিতে ঘটনাটি গত পরশুদিন ঘটেছে, তিনি সেখানে প্রতিদিন সন্ধ্যায় প্রাইভেট প্র্যাকটিস করেন, এটা সবাই আমরা জানি। এবং যেটি আসলে আমাদের সিভিল সার্জন মহোদয় এই মুহূর্তে খুব পরিষ্কার করে দিলেন যে অফিস আওয়ারে, অর্থাৎ 9টা টু যে 5টা, এখন যেটা 4টা হয়েছে, বা সম্ভবত সরকারি হাসপাতালে 2টো পর্যন্ত, এই সময়ে কোনো ডাক্তারকে হাসপাতালের বাইরে পাওয়া গেলে তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশ্বস্ত হয়ে বলতে চাই জনাব সিভিল সার্জন মহোদয়, আপনার এই কথার বিষয়ে আমরাও আপনার সহযোগী হিসেবে এখন আমরাও অনেকটা সোচ্চার থাকবো যে কোনো সরকারি হাসপাতালের ডাক্তার অফিস আওয়ারে বাইরে কোথাও প্র্যাকটিস করে কিনা, সেটি যদি আমরা জানতে পারি, দেখতে পারি, তাহলে ওই রেকর্ড ভিডিও ফুটেজ আপনার কাছে পাঠিয়ে সে বিষয়ে প্রতিকার দাবি করব। এই আশ্বাস দিয়ে আমি আসতে চাই দেলোয়ার ভাইয়ের কাছে। দেলোয়ার ভাই, আমি শুরুতে আসলে কিছুটা ঘাবড়ে গিয়েছিলাম, কারণ যেদিন ঘটনাটা ঘটে ওই দিন আমি ঢাকায় ছিলাম। গতকালই আমি ঢাকা থেকে এসেছি, এবং যখনই শুনেছি যে আহমেদ প্রাইভেট হাসপাতালে এরকম একটি ঘটনা ঘটেছে, আমি কিন্তু নিশ্চিত ছিলাম সেই ডাক্তারটি আপনি, কারণ আপনার একটি সুপরিচিতি আছে, আপনার একটি সুখ্যাতি আছে, আপনি নবীনগরের একমাত্র ভালো একজন সার্জন এবং ভালো একজন সিজারিয়ান ডাক্তার। আপনার প্রচুর পেশেন্ট আছে, আপনি সন্ধ্যার পরে যে পরিমাণ পেশেন্ট আপনি প্রাইভেট হাসপাতাল আহমেদে বসে দেখেন, আমার মনে হয় অন্য ডাক্তাররা সারাদিন মিলে এত পেশেন্ট পায় কিনা সন্দেহ আছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। তো আমি আপনার সঙ্গে আমার একটা ব্যক্তিগত ভালো সম্পর্ক আছে, দীর্ঘদিন যাবত আপনি এখানে আছেন। আমি কিন্তু ঢাকা থেকে এই ঘটনাটা শোনার পরেই আমি ভেবেছি দেলোয়ার ভাইয়ের শেষ পর্যন্ত কপালটা মন্দ, এত ভালো চিকিৎসা করে, এত ভালো সিজার করে, কিন্তু এখন এসে এই ঝামেলাটা পড়ে গেল। কিন্তু পরক্ষণেই খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে আসলে আপনি সেই মানুষটি নন, তিনি হচ্ছেন সৈয়দ আখতারুজ্জামান নাকি যেন একজন ডাক্তারের নাম। তিনি সেই ঝামেলায় পড়ে তিনি এখন পলাতক। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই ঘটনার পর আমাদের সিভিল সার্জন মহোদয় এই ঘটনার তদন্তে আপনাকে কনভেনার করে, অর্থাৎ আহ্বায়ক করে 3 সদস্যের একটি কমিটি গঠন করে দিয়েছিলেন 3 কার্য দিবসের মধ্যে এই ঘটনাটির প্রতিবেদন তার কাছে জমা দেওয়ার জন্য। যখন এটি পাবলিশ হলো কালের কণ্ঠসহ বিভিন্ন মিডিয়াতে, ন্যাশনাল মিডিয়া এবং লোকাল মিডিয়া, ইভেন ফেসবুকে, তখনই কিছু সাংবাদিক আবার একটা বিশাল প্রতিবাদমূলক লেখা লিখতে গেলেন যে হাসপাতালে চিকিৎসার অবহেলায় প্রসূতির মৃত্যু হলো, সেই হাসপাতালের এই ডাক্তার, যদি অনেকে ভুল করেছে, আসলে তো আপনি তো ওই হাসপাতালের ডাক্তার না, আপনি সরকারি হাসপাতালের একজন সিনিয়র কনসালটেন্ট, কিন্তু তারা অনেকে হয়তো ভুলে লিখেছে যে আপনি ওই হাসপাতালের চিকিৎসক, যদিও আপনি সন্ধ্যার পর সেখানে বসেন। যখন আপনাকে কনভেনার করে এই কমিটিটা করা হলো, তারা যখন সাংবাদিকরা লিখতে লাগলেন যে না, এটি একটি প্রশ্নবিদ্ধ কমিটি হয়েছে, কারণ যে হাসপাতালের ডাক্তার এই অপকর্মটি করেছে সেই হাসপাতালের আরেকজন ডাক্তারকে দিয়ে
এরকম একটি কনভেনার কমিটি করা হয়েছে। এটি অতি দ্রুত এটি বাতিল করা হোক, এবং সেটি কিন্তু সিভিল সার্জন মহোদয় যথেষ্ট গুরুত্বের সঙ্গে আমলও নিয়ে কয়েক ঘন্টার মধ্যে সেটি বাতিল করে দিলেন। আমার প্রশ্ন হচ্ছে, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? যদিও আপনি এই হাসপাতালের ডাক্তার না, যারা লিখেছেন তারা ভুল করেছেন, কারণ আপনি হচ্ছেন সরকারি হাসপাতালের একজন গাইনি স্পেশালিস্ট। এই যে আপনাকে কমিটি থেকে বাতিল করে দেয়া, মানে এই বিষয়টি আমি জানি আপনার জন্য বিব্রত করে। এরপরেও যদি এই বিষয়টি আসলে আপনি কিভাবে নিয়েছেন আমি জানি না, এই প্রশ্নটা করাটা আপনাকে ঠিক হয়েছে কিনা। এরপরে আপনার মনের মধ্যে কষ্ট থাকলে, যেহেতু সিভিল সার্জন মহোদয় সরাসরি এখানে আছেন, আপনি এই বিষয়ে একটু কিছু বলে, এবং পুরো ঘটনাটি, যে প্রশ্নটি আমি ডাক্তার হিমেল খানকেও করেছিলাম, যে চিকিৎসকের ভুলে এই ঘটনাটি ঘটেছে, যেহেতু ওই হাসপাতালে সন্ধ্যার পর আপনি প্রতিনিয়ত সিজার করে থাকেন, আসলে চিকিৎসকের ভুল, যেটি হিমেল খান সরাসরি বলেছেন, যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ না করে ভুল চিকিৎসা হয়েছে বলে প্রমাণিত না হবে ততক্ষণ চিকিৎসকের ভুল বলা যাবে না। এটি কি আপনি মনে করেন, নাকি নতুন কিছু যোগ করবেন? সৈয়দ দেলোয়ার হোসেন। জি, ধন্যবাদ দাদা। আমাকে শুনতে পাচ্ছেন? জি, হ্যালো। একদম পরিষ্কার। জি জি, শুনতে আচ্ছা পাচ্ছি দাদা, পরিষ্কার। আজকে এই নবীনগর কথার দর্শকবৃন্দ এবং আছেন আমাদের শ্রদ্ধেয় সিভিল সার্জন মহোদয়, আছেন আমার কলিগ ডাক্তার হিমেল খান, আমাদের সাথে সাংবাদিক বন্ধু আছেন আমার পরিচিত, পাশাপাশি আছেন আহমেদ ফরহাদ সিলেট থেকে। সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আসলে আমি তো অনেকটা এখানে দাদা ভিকটিমের মতো। আমি এই হাসপাতালে 2004 সাল থেকে কাজ করি। বিভিন্ন সময় হয়তো সরকারি কাজে বিভিন্ন জায়গায় বদলি হয়েছি, কিন্তু সরকারি কাজের অবসরে মাঝে মাঝেই আমার অফিস সময়ের পরে প্র্যাকটিসটা আহমেদ হাসপাতালেই। তো আসলে ওইখানে যখন একটা অকারেন্স ঘটে, কোনো না কোনোভাবে কিন্তু পাবলিক মনে করে যে এই কাজটার সাথে আমি জড়িত বা আমার দ্বারাই হয়েছে। এই জন্য আমি কিন্তু এখন অনেকটা বিব্রত। আরেকটা ব্যাপার দেখেন যে এতদিন আমি জুনিয়র কনসালটেন্ট হিসেবে এখানে ছিলাম, বদলির ব্যাপারটা খুব শর্ট ছিল। এখন কিন্তু আমি সহকারী অধ্যাপক হিসেবে মাননীয় সরকারের পক্ষ থেকে আমি পদোন্নতি পেয়েছি। তো ইন সিটু অবস্থায় এখানে আমার এখন আছে পোস্টিং, যে কোনো সময় এখান থেকে মেডিকেল কলেজ বা অন্যত আমি বদলি হয়ে যাব। তো দুঃখের সাথে যে জিনিসটা আমি বলতে চাই যে কমিটি করা হয়েছিল, যখন আমাকে ইউচিপু মহোদয় হাবিব সাহেব আমাকে জানিয়েছিল যে আপনাকে তো এই কমিটির, তখন আমি সাথে সাথেই বলছিলাম যে আমাকে দিলে মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হতেই পারে, যেহেতু আমি ওই হসপিটালের মধ্যে অনেক দিন ধরে কাজ করি, প্রাইভেট প্র্যাকটিস করি। তো তখন উনি আমাকে বলছিল যে দেখেন, নবীনগরের হাসপাতাল থেকে করা হয়েছে, তো তো আপনি গাইনি কনসালটেন্ট অথবা সহকারী অধ্যাপক গাইনি হিসাবে আছেন, তো এখানে তো আপনাকে ছাড়া অন্য কাউকে দেওয়াটা সমুচিত না। সেই জন্যই হয়তো সিভিল সার্জন মহোদয় আপনার নামে ওইখান থেকে সরাসরি এই অর্ডারটা করে এই নোটিশটা আমাদের কাছে পাঠিয়েছেন। তো আমি কালকে আর কিছু বলি নাই। কালকে আমি অলরেডি সরকারি দায়িত্ব যেহেতু আমার কাছে দিয়েছে, তো আমি অলরেডি ওই হসপিটাল পরিদর্শনে আমার সদস্যদেরকে নিয়ে আমি গিয়েছিলাম। পাশাপাশি আমার এও মনে হয়েছে যে আমি যতই ভালো করি বা খারাপ করি, একটা জনমনে প্রশ্ন থেকেই যাবে। আমার বিবেকের তাড়নায় আমি আজকে কিন্তু সিভিল সার্জন মহোদয়ের অফিসে যোগাযোগ করেছি যে আমার মনে হয় আমাকে এখান থেকে অব্যাহতি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের থেকে ডাক্তার দিয়ে যদি নবীনগর উপজেলার যেহেতু সংঘটিত হচ্ছে ঘটনাটা তদন্ত করা হয়, আমার মনে হয় জনমনের মধ্যে আরো স্বস্তি বেশি ফিরে আসবে এবং মানুষ ভাববে যে 100% সঠিক হয়েছে। সেই জন্য এখানে আমি মনে করি এখানে অন্য কোনোভাবে চিন্তা করার সুযোগ নাই। আমরাও চাই, একটা প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে, আমি এখানে থাকি, নবীনগর আমার জন্মস্থান, আমি ফিল করি যে প্রত্যেকটি মাই আমার মা, আমার বোন, আমার ভাই, এবং সেইভাবেই আমি কিন্তু এতদিন পর্যন্ত এই প্রত্যন্ত অঞ্চলে কাজ করে যাচ্ছি। তো আপনি অনেক দিন ধরে দাদা, 2008 সাল থেকে আপনার সাথে আমার পরিচয়, বিভিন্ন জি। উতরাই চড়াই পারিয়ে কিন্তু আমি এই পর্যন্ত এসেছি। আপনিও অনেক চড়াই উতরাই পারিয়ে কিন্তু আজকে নবীনগরে এই অবস্থায় আছেন। এটা নবীনগরের সব মানুষই স্বীকার করুক আর না করুক, অন্তত যারা সচেতন তারা স্বীকার করবে। তো একটা কথা বলেছেন যে প্রসূতি মায়ের মৃত্যুটা কারোর জন্যই কাম্য নয়, কিন্তু মৃত্যু কেউই কিন্তু
ছেড়ে মৃত্যুকে কেউই কিন্তু দূরে সরাইতে পারে না। তো এখানে আমাদের সম্মানিত যারা দর্শক আছেন তাদের প্রতি আমার একটা কথা হবে যে একটা অপারেশনের সাথে কিন্তু অনেকগুলা ফ্যাক্টর জড়িত। আপনি জানেন যে আমি হয়তো সার্জন বা গাইনি কনসালটেন্ট বা গাইনি স্পেশালিস্ট, পাশাপাশি কিন্তু পর্দার আড়ালে সবচেয়ে আরেকজন গুরুত্বপূর্ণ লোক আছে, তিনি হচ্ছেন অ্যানেস্থিওলজিস্ট। আমরা জানি যে অধিকাংশ পেশেন্ট অ্যানেস্থিওলজিস্টের হ্যাজার্ডের কারণে, আমি দোষের কারণে বলবো না, অ্যানেস্থেসিয়ার কমপ্লিকেশনের কারণে কিন্তু অধিকাংশ রুগী খারাপ হয়। গাইনি কনসালটেন্টের ব্লিডিং জনিত বা খিঁচুনি জনিত এইসব কারণেও হয়। অ্যানেস্থেটিক হ্যাজার্ড প্লাস অবস্টেটিক কমপ্লিকেশন, এই দুইটা কারণেই কিন্তু মনে হয় মানুষগুলা বেশি মৃত্যুর কোলে যায়, মাগুলা। এই ক্ষেত্রে আমাদের জনগণের কাছে একটা সচেতনা হইতে হবে যে ওনারা যে কোনো একটা হসপিটালে এনে এই রুগীটাকে ভর্তি করাই দেন। কোন ডাক্তারে করবে, কোন অ্যানেস্থেসিয়া ডাক্তার করবে, আদৌ কি উনি ভালো কিনা, ওনার আগের পরিচিতি কি, এই জিনিসগুলা যাচাই করে না। যাচাই না করার কারণে কিন্তু এই ঘটনাগুলা ঘটে। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে আমি অনেকদিন ধরে কাজ করলেও গত 5 বছর ধরে রাত 9টার পরে আমি অপারেশন করি না। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি গাইনি কনসালটেন্ট হয়েও কেন করেন না। আমি যেহেতু আবাসিক সার্জন না ওইখানের, আমি সরকারি কোয়ার্টারে থাকি, একটা পেশেন্ট যদি আমি 10টার পরে দিয়ে আসি, তাইলে এই রুগীটা সেটেল হইতে হইতে প্রথম, আপনারা জানেন যে অপারেশনের প্রথম 1 ঘন্টা হচ্ছে মানুষের জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অপারেশন কালীন সময় আর অপারেশনের পরবর্তী 1 ঘন্টা, যদি 1 ঘন্টার মধ্যে কোনো হ্যামোরেজ না হয়, খিঁচুনি না হয়, অপারেশন পিরিয়ডটা যদি স্মুথলি পার হয়, তাহলে কিন্তু পেশেন্টটা আল্লাহর রহমতে সেভ হয়ে যায়। তাহলে 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা যদি করতে হয়, আমি যদি দূরে থাকি, পেশেন্টটা যদি ফলো আপ সঠিকভাবে না হয়, রোগীটা কিন্তু রাতে মারা যেতে পারে। তা আমাকে গিয়ে সেটা ভাঙাভাঙি করলো, দৌড়াদৌড়ি করলো, আমি দৌড়ায় আসলাম, এসে যদি আমি রুগীর কোনো পালস প্রেশারই না পাই, তাকে কিন্তু আমি আর কিছু করতে পারবো না। এই জন্য একটা হসপিটালের আমি মনে করি যে মূল যে জিনিসটা, সেটা হচ্ছে ডাক্তারের পাশাপাশি নার্স, এবং যারা এই পেশেন্টটাকে ডিল করবে, রিকভারি পিরিয়ডে থাকবে 4 ঘন্টা পর্যন্ত আমরা মিনিমাম রাখি। এই 4 ঘন্টা নার্সিংটা দেওয়া, যে পেশেন্টটা ঠিক আছে কিনা, ফলো আপটা দেওয়া। এই জিনিসগুলা যদি এনশিওর না হয়, তাহলে হসপিটালে কিন্তু রুগীর মৃত্যুর সংখ্যাটা কেউ এড়াতে পারবে না। আপনি মনে করেন যে বুয়া ডাক্তার, ঠিক আছে, এমবিবিএস ডাক্তার ছাড়া যদি করে এটা বড় ক্রাইম। যদি এমবিবিএস ডাক্তার তার ট্রেনিং তাকে সে করতে পারে, কিন্তু করতে গেলেই সেই যে দুষ্টা করছে এমন না। হাসপাতালের প্রত্যেকটি স্তর, ওষুধ দেওয়া হইতে আরম্ভ করে, নার্সিং হইতে আরম্ভ করে, ডাক্তার, নার্স, সিস্টার, ব্রাদার সবাই এখানে জড়িত। তাইলে একটা হসপিটাল যদি সঠিক জায়গায় পরিচালিত হইতে হয়, সবগুলা ক্লিক করতে হবে। তবে আমার বক্তব্য যে জিনিসটা, যে রুগীটা মারা গেছে, আমি জানি না ডাক্তারদের অবহেলা, নার্সের অবহেলা, না যে কোনো কারণেই একটা পেশেন্ট মারা যাওয়া পেশেন্টের পার্টির জন্য, সমাজের জন্য, ওই ফ্যামিলির জন্য 100% একটা বিপদ হয়ে যাওয়া। তা আমি মনে প্রাণে সবসময় চিন্তা করি যে একটা হসপিটালে যাতে ভালো পরিবেশ থাকে। আমার কলিগ হিমেল খান বলছেন যে আসলেই বাস্তবে নবীনগর সেই মানের প্রতিষ্ঠান নাই। আমি যখন ওটি করতে যাই, আমার সাথে থাকে অ্যানেস্থেসিয়া ডাক্তার। আমি ম্যাক্সিমাম সময় চেষ্টা করি যে সে ডিপ্লোমা ডাক্তার কিনা সেই খবরটা নেওয়ার। আমাকে বলা হয় যে ডিপ্লোমা ডাক্তার আছে, কিন্তু ওর সার্টিফিকেট তো আর আমি চেক করি না, বা চেক করার আমার কথা না। অথরিটি আছে, আমার সিনিয়র অথরিটি আছে, স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্তরের লোক আছে, মালিক পক্ষ আছে, কিন্তু আমি যখন ডাক্তারের সাথে কথা বলি, ওনারা বলে যে হ্যাঁ আমরা ডিপ্লোমা করা আছে, ওনাদের বিএমডিসি রেজিস্ট্রেশনটাও আমি ব্যক্তিগতভাবে চেক করি। কারণ পাবলিক আমাকেই চিনে, ওই ডাক্তারকে চিনে না। তারপরেও বিভিন্ন সময় কিছু ভুলভ্রান্তি হয়, তদন্তের মাধ্যমে অবশ্যই এই জিনিসটা বেরোয় আসবে। আমি চাই একটা সুষ্ঠু তদন্ত হোক, রুগীর পার্টি যাতে এটার একটা সুষ্ঠু বিচার পায়। পাশাপাশি আমি এও চাই যে অনাকাঙ্ক্ষিত এইভাবে যে একটা প্যানিক পরিবেশ সৃষ্টি করা হয় হসপিটালের মধ্যে। আমরা যারা লেখাপড়া করে, আপনি জানেন আমি চট্টগ্রাম মেডিকেল থেকে পড়া, বঙ্গবন্ধু থেকে পড়া, নটরডেম থেকে পড়া, এই একটা ছেলে এতটা বছর এই এলাকাতে ছিলাম, কিন্তু যখন এই ধরনের প্যানিক সিচুয়েশনে পড়ি যে রুগী মাইরা ফেলছে,
অনেক চেষ্টার পরেও কিন্তু কমপ্লিকেশনের মধ্যে রুগী মারা যায় বা মারা যেতে পারে, সেই ধরনের কাউন্সেলিং করেই আমরা নেই। তারপরও পেশেন্ট মারা যায়, সব হসপিটালেই মারা যায়, বাংলাদেশের সব জায়গায় মারা যায়, কিন্তু একটা আঙ্গুলই দেখাইতে হয়, দেখানো হয় যে রুগীর ডাক্তারের ভুলের কারণে। একটা পেশেন্ট যত আপনি মনে করেন যে বাংলাদেশের একদম বিশেষায়িত হাসপাতালে গেলে অত খারাপ হয়, আমরা মনে করি যে আমাদের যেমন সচেতন হওয়ার দরকার, আমাদের যারা রুগী সমাজ আছে, দেশের মানুষ আছে, প্রসূতি মার আত্মীয় স্বজন আছে, তারাও সঠিক ফলো আপে থাকা সকলের সচেতন হওয়া উচিত। আচ্ছা দেলোয়ার ভাই, আমাকে একটা ছোট্ট প্রশ্নের আপনি একটু জবাব দিবেন। সেটা হচ্ছে যে এই যে আপনারা বললেন, যে আপনি নিজেও বললেন, হিমেল ভাইও বললেন যে একটা ভালো পরিবেশ নবীনগরের প্রাইভেট হাসপাতালগুলোতে আসলে সেরকম ভাবে আপনারা পাচ্ছেন না, কিন্তু এরপরও কর্তব্যের খাতিরে কিংবা আপনাদের দুজনের বাড়ি যেহেতু নবীনগর, জন্মভূমি নবীনগর, এই কারণে হয়তো আপনারা এই প্রাইভেট প্র্যাকটিস গুলি করছেন ভালো পরিবেশ না থাকার পরও। এরপর যদি আমি আপনাকে প্রশ্ন করি, যেটি ভুল চিকিৎসার কথাই বলা হচ্ছে না, এখন কিন্তু আপনার আপনি যদি শুনে থাকেন, মানে ফেসবুকে অসংখ্য লেখালেখি হচ্ছে আহমেদ প্রাইভেট হাসপাতালে একটি সিজার করবার জন্য যা যা রিকোয়ারমেন্ট থাকার দরকার তার অধিকাংশই নেই। এরপরও তারা নানাভাবে প্রশাসনের সঙ্গে, সিভিল সার্জন অফিসের সঙ্গে, থানা পুলিশের সঙ্গে নানাভাবে মেনটেন করে এই নবীনগরের বিভিন্ন হসপিটালগুলি চলছে। এরকম একটি অভিযোগও কিন্তু গত দুদিন ধরে শুধু আহমেদ না, মানে বিভিন্ন হাসপাতাল সম্পর্কে করা হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি দীর্ঘদিন ধরে এই আহমেদ প্রাইভেট হাসপাতালে প্রাইভেট প্র্যাকটিস করছেন, আপনার কাছেও কি মনে হয়, আপনি প্রথম বলেছেন যে ভালো পরিবেশ নেই, এখন নবীনগরের মতো ছোট্ট জায়গাতে আপনি এর চেয়ে ভালো পরিবেশ কতটা পাবেন আমি জানি না। তো প্রশ্নটি হচ্ছে যে একটা সিজার করতে, একটা অস্ত্রোপচার করতে একজন ডাক্তারের যা যা লজিস্টিক সাপোর্ট দরকার, একটি হসপিটালের পক্ষ থেকে যা যা লজিস্টিক সাপোর্ট একজন ডাক্তারকে দেওয়া দরকার, অ্যানেস্থেসিয়া সহ, সেগুলো কি এই আহমেদ প্রাইভেট হাসপাতালে আপনি পুরোপুরি পান, নাকি আসলে এগুলি না পেয়ে আপনারা এগুলি করে যাচ্ছেন আপনার সুনামের কারণ? একটু যদি পরিষ্কার করেন দর্শকদের জন্য যে আহমেদ প্রাইভেট হাসপাতালে আসলে এই ধরনের লজিস্টিক সাপোর্ট গুলো, রিকোয়ারমেন্ট গুলি সবগুলো আদৌ আছে কিনা, যেহেতু দীর্ঘদিন যাবত আপনি এই হাসপাতালে আছেন। ধন্যবাদ। আসলে এই প্রশ্নটাও জানার দরকার। আমি প্রথম দিকে শুরু করে আহমেদ হসপিটালের যে মালিক, উনি নন মেডিকেল পার্সন, আপনি জানেন। আমি কিন্তু সর্বোচ্চটা নবীনগরে যতগুলা প্রাইভেট হসপিটাল আছে, আমি মনে করি ওদের সাথে আমি তুলনা করব না। আমি এখানে একটা সিজারিয়ান অপারেশন করার জন্য যে রিকোয়ারমেন্ট গুলা থাকার দরকার, একটা একটা ভালো একটা আপনার এই কি বলে অপারেশন থিয়েটার থাকবে, অপারেশনে একটা অ্যানেস্থেসিয়া মেশিন থাকবে, অপারেশনের জন্য একজন অ্যানেস্থিওলজিস্ট থাকবে, আমি একজন কনসালটেন্ট হিসেবে আছি, পাশাপাশি নার্সিং দেওয়ার জন্য আমি মনে করি মোটামুটি ওদের যদি সার্টিফিকেটগুলো সবকিছু সঠিক থাকে এবং ওরা যদি দায়িত্বটা পালন করে, ফেসিলিটিসের খুব বেশি কোনো এখানে অভাব নাই। অনেক সময় দেখা গেছে যে আপনাকে বলি একটা ক্রিটিক্যাল কন্ডিশন, ওই দিনের পেশেন্ট হয়তো বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, আমি জানি না, পেশেন্টটা বেবি বের করার পর হয়তো বা রুগীটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, শকে গেছে। ওই কার্ডিয়াক অ্যারেস্টের পর কিন্তু ম্যানেজমেন্টটা যেই কোনো হসপিটালের ডক্টরের জন্য, অ্যানেস্থেসিয়ার জন্য অনেকটা বিপজ্জনক হয়ে যায়। ওইটাকে টিউব করতে হয়, ইন্ডিভিজুয়াল টিউব করে তারপরে একটা বিশেষায়িত হাসপাতালে রেফার করতে হয় যেখানে আইসিইউ ফেসিলিটিস আছে। আপনি জানেন আমরা উপজেলা লেভেলে, ইভেন ডিস্ট্রিক্ট লেভেলেও গুটি কয়েক হয়তো আইসিইউ ফেসিলিটিস আছে। এই পেশেন্টটা ওই টিউব পর্যন্ত পরানো কতটুক দক্ষ সেটা কিন্তু আমরা যাচাই করতে পারি না, কারণ এই ধরনের পেশেন্টের ঘটনা ঘটে। আপনি মনে করেন যে 6 মাসে, 1 বছরে, 2 বছরে একটা পেশেন্ট এমন কার্ডিওজেনিক শকে চলে যায়, তাকে যে টিউব পরানোর যে দায়িত্বটা, যে অ্যানেস্থেসিয়া ডাক্তার, সে কতটুক সময় পায় এবং কতটুক ইফিসিয়েন্ট, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে যাচাই করার সুযোগ পাই না। এইসব কঠিন ফল্টের কারণে কিন্তু পেশেন্টগুলা সাধারণত মারা যায়। যে জিনিসটা সাধারণ মানুষে ভাবে যে রক কেটে ফেলছে, ব্লিডিং হইতেছে, জরায়ু ফেলে দিছে, এইসব কারণে যদি সার্জন ভালো হয়, রক্ত যদি প্রচুর পরিমাণে, আহমেদে ব্লাড ব্যাংক আছে, নবীনগরে আলহামদুলিল্লাহ ব্লাড ডোনারের কয়েকটা গ্রুপ আছে, 10 ব্যাগেও যদি রক্তের প্রয়োজন হয়, নবীনগরের মানুষ রাতের বেলা ছুটে আসে। এমন অনেকগুলা পেশেন্ট ব্লিডিং এর আমার হাত থেকে আল্লাহর রহমতে রক্ষা হয়েছে। ব্লিডিং এর কারণে কোনো পেশেন্ট সাধারণত মারা যায় না, কিন্তু যেটা হয় যে
একদম জটিল কন্ডিশন, যে কার্ডিয়াক শক। কার্ডিয়াক শক তো এখানে কার্ডিয়াক কনসালটেশনের ব্যাপার আছে, ওই পেশেন্ট আমরা পাই না। একটা দেখা যাচ্ছে তার মানে কার্ডিয়াক শকের তার মানে তার মানে আমরা 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 ক্লিয়ার, আমরা পরিষ্কার হয়ে গেছি যে আহমেদ প্রাইভেট হাসপাতালে আপনার পরিবেশ আপনার চাহিদা অনুযায়ী সারা নবীনগরে আপনি না পেলেও অন্তত লজিস্টিক সাপোর্ট যা যা থাকার দরকার ওই হাসপাতালটিতে আপনি সেটি পাচ্ছেন বিধায় আপনি সেখানে প্রাইভেট প্র্যাকটিস করে না, আমি একটু শেয়ার করতে চাচ্ছি। প্রতিদিনই অস্ত্রোপচার করছেন। আপনার কাছে জি, একটি দেলোয়ার শেষ ভাই। প্রশ্ন, ছোট্ট করে 30 সেকেন্ড। কনসালটেন্ট মহোদয়, সময় কম। আপনি যতটুকু আহমেদ হাসপাতালে ভিজিট করেছেন, আসলে ওইখানে অপারেশন কালে কোনো অ্যানেস্থেটিক ডাক্তারের নাম পাইছেন কিনা? জি, দেলোয়ার ভাই। দেলোয়ার ভাই একটু আনমিউট হবেন দেলোয়ার ভাই মিউট হয়ে আছেন। জি জি ভাই, ভাই শুনতে পাচ্ছেন? জি জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা, স্যারের কাছে যেটা বলতে যাচ্ছি, ওই ডক্টরের নাম হচ্ছে ডাক্তার আবু নাসের। উনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে পার্ট টাইম জব করে, এখানে এসে 7 দিন করে থাকে। গত 1 মাস ধরে আমাদের এখানে আমার সাথে কয়েকটা কেস করারও সুযোগ হয়েছিল। তো আমি তো একটাই বললাম যে এমন কমপ্লিকেশন কন্ডিশনে আমার পেশেন্ট যায় নাই আল্লাহর রহমতে। সে কি ওই টিউব দিতে পারছে কিনা এটা আমার যাচাই করা সম্ভব হয় নাই। ওই ডাক্তারের নাম আবু নাসের, কুমিল্লা বাড়ি। সে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে জব করে। স্যার, শুনুন, আমার প্রশ্ন তার মানে ছিল ওইখানে অ্যানেস্থেসিস্ট ছিল কিনা। জি স্যার, আমি যতটুকু জানি, আমি আপনাকে বললাম প্রথমে যে রাত 9টার পরে আমি কাজ করি না, কিন্তু আমার সাথে যে চ্যানেল আছিল, আমি যতটুকু জানি উনি ছিলেন, অ্যানেস্থেসিয়া ডাক্তার ছিলেন। আর সৈয়দ কামরুজ্জামান নামে একজন গাইনি প্র্যাকটিস করে, উনি ছিলেন। তো এই ভদ্রলোকের কতটুকু ট্রেনিং আছে বা উনি কোথায় আছে এই সম্বন্ধে আমি অবগত নই, কারণ ওনার সাথে তো আমি কাজ করি না, আমার সাথে কাজ করে অ্যানেস্থেসিয়া ডাক্তার। এমনি পেশেন্টটা মারা যাওয়ার আগে তার যে কিছু ফলো আপ থাকে, অর্থাৎ পালস কমছে কিনা, বিপি কমছে কিনা, বা ওইরকম কিছু পাইছেন? স্যার, আমি তো কালকে যখন স্যার আমাদেরকে কমিটি করে দিয়েছেন, আমরা গিয়েছিলাম ওইখানে। আহমেদ হসপিটালের কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করেও যারা ছিল তাদের সাথে ওই কাগজপত্রগুলা দেখার কথা বলে আসছি, কেউ ছিল না ফোনে। আজকে আবার যাওয়ার কথা ছিল, আমরা 9টার দিকে গিয়েছি, 10:30টার দিকে আবার যাওয়ার কথা ছিল। এর মধ্যেই স্যার আমি আপনার আপনার অফিসে যোগাযোগ করছি। পরে তো স্যার পরবর্তীতে আবার এটা চেঞ্জ করা হয়েছে, যার জন্য আমরা কাগজপত্রগুলা যাচাই বাছাই করতে পারি নাই ফলো আপের। আমরা চাচ্ছিলাম আচ্ছা যে ট্রিটমেন্ট হতে আরম্ভ করে কি ঘটছে পুরা জিনিসটা দেখার। যেহেতু আমরা চাচ্ছি যে অন্য আন্তিকে একটা টিম হোক, আপনিও চাচ্ছেন, সেই জন্য আর আমরা পরবর্তীতে আর যাওয়ার সুযোগ হয় নাই স্যার। আচ্ছা, এরা আমি একটা স্বাস্থ্য শেষ প্রশ্ন। অধিদপ্তরের হসপিটাল পরিচালনার জন্য 25 বা 24-25 অনুমোদন আছে কিনা আপনি জানেন? এইগুলা স্যার আমি তো এইসব ব্যাপারে হসপিটালের সম্ভবত ডাক্তার সৈয়দ দেলোয়ার হোসেনের এখানে বিদ্যুৎ চলে গেছে, কারণ ওনার ছবিও দেখতে পাচ্ছি না, ওনার শব্দ শুনতে পাচ্ছি না। সবচেয়ে মানে প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি খুবই এক্সাইটেড, এবং এক্সাইটেড এই কারণে আমার এই 5 বছরের এই ভার্চুয়াল লাইভ টক শো করতে গিয়ে আজকের যে অভিজ্ঞতাটা, এটা আমার জীবনে একটি সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা হয়ে থাকবে, যে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মহোদয় এই মুহূর্তে সঞ্চালকের ভূমিকায়। আমি আমার এই 435 পর্বের কোথাও কোনো বিশেষ করে আমি বলবো আজকের মুখ্য আলোচক যিনি সিভিল সার্জন মহোদয়, তার যে একটি কি বলবো নিজস্ব চিন্তা চেতনার মধ্য দিয়ে তিনার ভেতরে কিউরিওসিটি কাজ করতেছে, নানান প্রশ্ন কিন্তু তিনি করছেন, যে প্রশ্নগুলি আমার করবার কথা আমি সেই প্রশ্নগুলি তাকে করতে পারছি না, কারণ আমি ডাক্তারি পেশা সম্পর্কে এত কিছু হয়তো অবগত না। কিন্তু লক্ষ্য করলাম যে সিভিল সার্জন মহোদয় কিন্তু এই পেশেন্টটি কেন মারা গেলেন এবং সেই সময় ডাক্তারের কি কি লজিস্টিক সাপোর্ট থাকার দরকার ছিল, তিনি কিন্তু পরপর একাধিক প্রশ্ন সৈয়দ ডাক্তার দেলোয়ার হোসেনকে করেছেন। আমি সেই জন্য ওনাকে একটা সেলুট জানাই যে এরকম সিভিল সার্জন যদি প্রতিটা জেলায় থাকেন, আমার মনে হয় যে প্রশ্নগুলো গত 2 দিন যাবত নানাভাবে ঘুরপাক খাচ্ছে, ডাক্তারদের অবহেলা, ডাক্তারদের গাফিলতি, চিকিৎসকদের
যারা নিয়োগ দেন বিশেষ করে প্রাইভেট হসপিটালগুলোতে, সেই সমস্ত হসপিটাল কর্তৃপক্ষের গাফিলতি কিংবা 6-9 করে নানান অনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে হাসপাতালগুলি পরিচালনা করেন, যেটা সাংবাদিক ইমরুল কিছুক্ষণ আগে প্রশ্নটি আপনাকে করেছিলেন। আমার মনে হয় সেগুলোর কোনো সুযোগ থাকবে না যদি সিভিল সার্জন নোমান মিয়ার মতো এরকম দক্ষ, অভিজ্ঞ এবং কড়া প্রশ্ন করবার মতো সেই মানসিকতা সম্পন্ন লোক থাকেন। আমার মনে হয় দেলোয়ার ভাই এসছেন আরেকবার। আমি ছোট্ট একটা প্রশ্ন করে আমি ইমরুলের কাছে আসবো। দেলোয়ার ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি দাদা, বলেন। আচ্ছা, আপনার শেষ প্রশ্ন, একদম 30 সেকেন্ড, ঘড়ি ধরে 30 সেকেন্ডের উত্তর দিবেন, কারণ অনেক সময় হয়ে গেছে আমাদের সিভিল সার্জন মহোদয়ের একটা সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে, এবং ইমেল ভাই একটু কথা বলবেন, আমরা সেটা শেষ করবো। তার আগে আমরা সাংবাদিক কুমিল্লা থেকে যিনি যুক্ত হয়েছেন তার কথাটা একটু শোনার চেষ্টা করব। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আজকে দুপুরে আমি এবং প্রেস ক্লাবের সাবেক সভাপতি সমকালে সাংবাদিক মাহবুব আলম লিটন আমরা প্রায় 8 ঘন্টা ছিলাম এই হাসপাতালটিতে। আমরা ঢুকে দেখে আসলে এতটাই মর্মাহত হয়েছি, পুরো হাসপাতালটিকে একদম ধ্বংসযজ্ঞে পরিণত করা হয়েছে। এমন কোনো জায়গা নেই যে জায়গাতে অন্তত ভাঙচুর করা হয় নাই এবং ধ্বংসে মানে মাটির নিচে মনে হয় যেমন মিশিয়ে দেওয়া হয়েছে, সবকিছু চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। কিন্তু খেয়াল করে দেখলাম, আপনি যে কক্ষটিতে বসেন দূরে, অর্থাৎ এই মালিকের পাশে যে ছোট্ট কক্ষটি, সেই কক্ষটি সম্পূর্ণ অক্ষত আছে। অর্থাৎ এটি কি করে সম্ভব? এটা কি আপনার মানে পরিচিতি কিংবা আপনার যে কি বলে একটা গুডউইল, যে না দেলোয়ার ভাই তো ভালো মানুষ, তাকে তার এটা কেন ভাঙবো, না অন্য কোনো ঘটনা ছিল? একটু ক্লিয়ার যদি করেন। দাদা ধন্যবাদ আপনাকে। আবার এই লাইনটা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল, তো এই জিনিসটা আমারও চোখে পড়েছে। আমি যখন তদন্ত করার পারপাসে গিয়েছি ভিতরে, দেখি যে হ্যাঁ আমার চেম্বারটা অক্ষত আছে। তো আমার মনে হয় যে এটা আমি এত বছর ধরে যে নবীনগরের মানুষের সাথে আছি সেটার একটা প্রতিদান বা প্রতিফলন। এটা হতে পারে, নাও হতে পারে। আমি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে হসপিটালে যারা ছিল স্টাফ, নিম্ন শ্রেণীর স্টাফ যারা, সব শ্রেণীরই, যে আমার এটা কিভাবে অক্ষত রইলো, এগুলা তো ভাঙার পর এটা বাকি থাকার কথা না। তখন ওরা আমাকে বলল যে ওদের মধ্যেই যারা ভাঙাভাঙির মধ্যে ছিল, ওদের মধ্যেই কয়েকজন বলছে যে সাবধান, তোরা এই চেম্বারের মধ্যে কিন্তু ধরবি না, স্যার এটার সাথে না। এবং স্যার এটা হচ্ছে আমার জন্য, আমি কি বলবো, এটা এটা আমার জন্য অনেকটা আমি পেশেন্টের যে পার্টি যে আমাকে অনুভব করে, পেশেন্ট যে আমাকে, নবীনগরের মানুষ যে মনে রাখে, আমি কৃতজ্ঞ। এবং নবীনগরের মানুষকে আমি জানাতে চাই, আমি যেই জায়গায় থাকি, যখনই থাকি, নবীনগরের মানুষের জন্যই আমার অন্তর। ভুলভ্রান্তি মানুষের আছে, বিভিন্ন সময় কাজ করতে করতে হয়তো মন মানসিকতা ঠিক থাকে না, মেজাজ অনেক সময় ঠিক রাখতে পারি না। এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য নবীনগরবাসীর কাছে যদি কারোর কোনো, এই যে আমার পেশেন্ট হতে আরম্ভ করে, এই যে সাংবাদিক আমার বন্ধু আছে, ওনার সাথেও আমার বিভিন্ন সময়ে ওনার ওয়াইফের চিকিৎসা হয়তো আমি দিতে পারি নাই নবীনগর হেলথ কমপ্লেক্সে তখন, কিন্তু আমার দেওয়ার ইচ্ছার কোনো কমতি ছিল না। তো ওনার মাধ্যমে এবং সবাই আপনাদের মাধ্যমে আমি নবীনগরবাসীর কাছে ধন্যবাদ জানাতে চাই। আমার এটাও একটা অনেক বড় প্রাপ্তি আমার জন্য। তো আমি আমার এই প্রাপ্তির জায়গাটা আমার সব সময় ডেডিকেটেড থাকবে নবীনগরের মানুষের জন্য। ভুলভ্রান্তি যদি আমি করে একদম। থাকি, নবীনগরের সন্তান, আপনারা আমাকে বড় সমমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক ধন্যবাদ। প্রশ্নটি আমার মধ্যে আসলে মানে শুরু থেকে আমি যখন দেখলাম দুপুরবেলা গিয়ে যে দেলোয়ার ভাইয়ের কক্ষটি কেন আসলে অক্ষত, দেলোয়ার ভাই কি ওই ভাঙচুরের হামলাকারীদের সঙ্গে তার কি একটা আসলে আগে থেকে ভালো সম্পর্ক ছিল, নাকি তিনি যে ভালো চিকিৎসক, তিনি যে আমি যেটি বলছিলাম যে সব ডাক্তাররা মিলে যদি 100 রোগী দেখে, দেলোয়ার ভাই একাই 100 রোগী দেখে সন্ধান পরে, এত দাদা ভিড় থাকে তার কাছে। অনেক সময় আমি আমার স্ত্রী সন্তানকে নিয়েও আপনার কাছে যেতে পারি না। তো যাই হোক, আমরা একটু আসতে চাই কুমিল্লায়। ইমরুল, জাহাঙ্গীর আলম ইমরুল, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, আমি একটু দুঃখের সঙ্গে বলি যে আজকের এই টকশোটিতে আমি 4 জন বাঘা বাঘা সাংবাদিককে নবীনগরের নিমন্ত্রণ দিয়েছিলাম। আমার দুর্ভাগ্য, আমি জানি না তারা কেন এখানে আসতে চাইলেন না, আসলেন না। যারা প্রতিনিয়ত আমার টকশোগুলোতে আসে, তারা কেন আসলেন না? এটি কি তাদের নিরপেক্ষতা ধরে রাখার জন্য, যে না আমরা কোনো পক্ষে যাব না, বলতে গিয়ে সত্যটা বলতে গিয়ে যদি আবার হামলাকারীদের পক্ষে চলে যা, হামলাকারীদের বিপক্ষে চলে যা, কিংবা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে চলে যা, হাসপাতালকারীদের বিপক্ষে চলে যা, তাহলে তো সাংবাদিক হিসেবে আমরা ঝামেলায় পড়ে যাব। কিংবা যে সমস্ত সাংবাদিকদের বলেছি তাদের সঙ্গে আবার তাদের কোনো অন্য সম্পর্ক আছে কিনা, সেই বিষয়গুলিও আমরা খুঁজে খুঁজে বের করি কিনা, সেই সমস্ত কারণে কেন তারা ঢুকলেন না আমি জানি না। বিষয়টাতে আমি খুবই মর্মাহত যে এরকম একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ের আলোচনায় এই বাঘা সাংবাদিকদের আজকে পেলাম না। এটা আমার মনে খুব কষ্ট এবং অনেক কষ্টের জন্ম দিয়েছে।
তারপর আপনাকে ধন্যবাদ দিই যে কুমিল্লা থেকে আপনি শেষ মুহূর্তে আপনাকে যখন কেউ ঢুকেন না তখন আমি ভাবলাম যে আমার একজন প্রিয়ভাজন সাংবাদিক অন্তত যুক্ত করি, সেই বিষয়ে আপনাকে যুক্ত করা যিনি মাছরাঙ্গা টেলিভিশনে কাজ করেন, জাহাঙ্গীর আলম ইমরুল। ইমরুল, কিচ্ছু বলবার নেই, পুরো ঘটনাটার উপর আপনি যে প্রশ্নটি করেছেন সেই প্রশ্নের মধ্যে দিয়ে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন সেটি কিন্তু পরিষ্কার হয়ে গেছে, এবং সিভিল সার্জন মহোদয় কিন্তু খুব চমৎকার ভাবে আপনার প্রশ্নের জবাব দিয়েছেন। এরপরেও যদি পুরো ঘটনাটা নিয়ে যদি আপনি আপনার অবজারভেশনটা ছোট্ট করে তুলে ধরেন, এরপরে আমরা একটু কথা শুনবো এবং সবশেষে সিভিল সার্জনের মহোদয়ের বক্তব্য দিয়ে অংশটি শেষ করবো। জনাব জাহাঙ্গীর আলম ইমরুল। ধন্যবাদ গৌরাঙ্গ দাদা, এবং প্রত্যেককে আমি সালাম শুভেচ্ছা জানাচ্ছি, দেলোয়ার ভাই সহ অন্যান্য যারা সিভিল সার্জন মহোদয় আছেন তাদের প্রত্যেককে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? নিশ্চয়ই ভালোভাবে। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার পরিষ্কার। জি, শুনতে পাচ্ছি দাদা। আমাদের শ্রদ্ধেয় সিভিল সার্জন মহোদয়ের সাথে আমার গত বছর দেখা হয়েছিল আমার মামার বাড়িতে। একটি কমিউনিটি ক্লিনিক কাশেম শাহানা কাশেম কমিউনিটি ক্লিনিক চালু হয়েছে আমার মামি এবং মামার নামে। এটাই উদ্বোধন করতে গেছিলেন মিরপুর গ্রামে তিনি, তখন ওনার সাথে আমার দেখা, এবং ওনার একটা সাক্ষাৎকার মাছরাঙ্গা টেলিভিশনে প্রচার করার সৌভাগ্য আমার হয়েছিল গত বছর। তো এবং ওই স্টেজে বক্তব্যকালে সিভিল সার্জন মহোদয়ের যে বক্তব্য বা তার যে আচরণ বা তার যে কথাবার্তা, একজন সিভিল সার্জন মহোদয়, আমি তখনই আমার মাপকাঠিতে হয়ে গেছে যে ওনার সততার যে জায়গাটা, তো এটা আসলে সামনাসামনি বলা উচিত না। আমার কাছে কেন যেন মনে হয়েছে যে না, উনি ডাক্তার হিসেবে কেমন, এটা হচ্ছে সবচেয়ে বড় হিসাব হচ্ছে উনি সিভিল সার্জন হয়েছে, এখান তো একটা নেতৃত্বের জায়গায়, এই নেতৃত্বের জায়গায় সৎ মানুষটা জরুরি। তো এটাই বোধহয় ব্রাউনবাড়িবাসী পেয়েছে, আমি গতবারই এটা অনুমান করেছিলাম। তো আজকে তার কথার মধ্য দিয়ে আজকে সেটি আরেকটা প্রতিফলিত হচ্ছে। তো যাই হোক গৌরাঙ্গদা, আপনি জানেন যে কুমিল্লাতে নবীনগর সহ আমাদের আশপাশের যত উপজেলা আছে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আমার দ্বারা বিরক্ত হয় না এমন কোনো মাস নাই যে রোগীদের সেবা দেওয়ার জন্য আমি কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালকে এত বিরক্ত, এত অত্যাচার করি, এত রোগীদেরকে নিয়ে যাই। তো সেই জায়গায় আমি ব্যক্তিগতভাবে অসুস্থ হইলে, আমার পরিবার অসুস্থ হইলে আমি চলে যাই নবীনগর হাসপাতালে। কেন? কারণ একটাই, প্রথমত সেটা একটা মাটির টান, ভালো লাগে। দ্বিতীয়ত এই যে দেলোয়ার ভাইদের মতো, ডাক্তার হাবিব ভাইদের মতো, কিংবা আগে যারা ছিলেন আর কয়েকজন নাম এই মুহূর্তে সবার নাম না বললাম, এই মানুষগুলো আসলে দক্ষ। তারা এই যে ছোট্টখাট্ট যে ইয়েগুলোতে বসে, খুপড়ি ঘরে বসে তারা চিকিৎসা করে, বাইরে প্রাইভেট প্র্যাকটিস, এই জায়গাগুলো তাদের জন্য যথেষ্ট না। তারা যেই মানে ডাক্তার, তাদের জন্য আরেকটু ভালো হসপিটাল হতে পারতো নবীনগরে। তো ওই বিবেচনা করে আমি নবীনগর, এবং তারা আমি গেলে যেটুকু আন্তরিকতার সাথে দেখে আমাকে কিংবা আমার পরিবারকে, এই ভরসা রেখে কিন্তু আমি নবীনগর যাই। আপনিও জানেন যে এই চলতি বছর আমি নবীনগরের মুরাদনগরে অ্যাক্সিডেন্ট করে, রোড অ্যাক্সিডেন্ট করে মুরাদনগর হসপিটাল ভর্তি না হয়ে আমি চলে গেছি নবীনগর হসপিটালে। সেখানে ডাক্তার হাবিবুর রহমান থেকে শুরু করে এই যে দেলোয়ার ভাই, তারা আমাকে কিন্তু যথেষ্ট সাপোর্ট দিয়েছেন, অনেক সাপোর্ট দিয়েছেন। শেষ পর্যন্ত 14-15 দিনে একটানা সাপোর্ট দেওয়ার পরে তারাই বললেন যে ব্রাউনবাড়িতে অর্থোপেডিক ডাক্তার দেখান। আমি ব্রাউনবাড়িতে অর্থোপেডিক ডাক্তার দেখাতে গেলাম। সেখানে গৌরাঙ্গ হাসপাতালের নাম বলতে পারবো না, আমি হাসপাতালের নাম ভুলে গেছি। আমরা কিন্তু এখানে শুনে গেছি যে ওইখানে দামি একজন এত সাজসজ্জা দেখলাম, কিন্তু ভিতরে গিয়ে আমি যখন দেখলাম যে ডাক্তার, অর্থোপেডিক ডাক্তার, তিনি কসবা হাসপাতালে একজন, তাইলে আমার দেলোয়ার ভাই, আমার হাবিব ভাই কি অপরাধ করছে? আমি যদি অর্থোপেডিক ডাক্তার দেখানোর জন্য একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারই দেখাই, তাহলে আমি ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি। এই যে জায়গাগুলো আমাদের যে সামনে মুখরোচক করে ধরে রাখা হয়েছে, অনেক দামি হাসপাতাল, দামি ডাক্তার আসছে, আমার মনে হয় কি সিভিল সার্জন মহোদয় এই জায়গাগুলো একটু দেখবেন। এর চেয়ে ভালো সেবা কিন্তু আমি নবীনগরেই পেয়েছি, কিন্তু ওইখানে গিয়ে কসবার যে হাসপাতালের যে ডাক্তার, আমি নাম বলে ছোট করতে চাই না, তার কাছে আমি এর চেয়ে বেশি ভালো চিকিৎসা আমি পাই নাই। আর যেই নবীনগর নিয়ে এতক্ষণ আমাদের সিভিল সার্জন মহোদয় যে প্রশ্নগুলো করে ফেলছেন, গৌরাঙ্গ যে প্রশ্নগুলো করছেন, এবং ডাক্তার ভাই যে উত্তরগুলো দিলেন, আমি এর মধ্য থেকে নিশ্চয়ই দর্শকদের আর কোনো ঘাটতি নাই জানার। তারপরে আমি বলবো যে ব্রাহ্মণবাড়িয়াতে ডাক্তার আবু সাইদের মতো মানে মানুষ মারা ডাক্তার সিভিল সার্জন ইতিমধ্যে অতীতে হয়েছিলেন, সেই ব্রাহ্মণবাড়িয়ায় আজকের সিভিল সার্জন মহোদয়ের মতন একজন মানুষ পেয়ে আমরাও ধন্য। তো আমি বলবো
নবীনগরের যে হসপিটাল গুলোর কথা বলা হচ্ছে, আমরা জানি 5-7 বছর আগে এমনও ডাক্তার এখান থেকে পাওয়া গেছে যারা দীর্ঘদিন এখানে প্র্যাকটিস করেছেন, কিন্তু তাদের ডাক্তারি সনদই ছিল না। এরকম হাসপাতাল, এইরকম ডাক্তার কিন্তু এই হাসপাতালগুলোতে ছিল। আমি জানি না আজকের যেই যারা এই অ্যানেস্থেসিওলজিস্ট কিংবা যিনি অপারেশন করেছেন, এই ডাক্তারও কি সেরকম কোনো সার্টিফিকেট হীন কিনা, কিংবা সার্টিফিকেট তারা আদৌ আছে কিনা, কিংবা আমার দেলোয়ার ভাইয়ের কথার মধ্যে দিয়েও কিছুটা কনফিউশন আমরা পেয়েছি যে তাদের সম্পর্কে দেলোয়ার ভাইও কিন্তু এতটা ভালোভাবে ওয়াকিবহাল নন, কিংবা তাদের সম্পর্কে তিনি সেই মন্তব্যটা করতে চাননি। তো আমি প্রত্যাশা করব আমাদের যেই শ্রদ্ধেয় সিভিল সার্জন মহোদয় আছেন তার কাছে, আমি ওই এলাকার একজন সেবা প্রত্যাশী হিসেবে আমিও বলবো যে আপনি দয়া করে এই জায়গাগুলো একটু এনশিওর করবে যে আদৌ কি তাদের সার্টিফিকেট আছে কিনা, কিংবা ওই মানের ডাক্তার দেলোয়ার ভাইয়ের অনেক ধন্যবাদ ইমরুল। আর সময় দিতে পারছি না, অনেক ধন্যবাদ। আমার মনে হয় আমরা সব কথাগুলো আমরা আজকে অন্তত জেনে গেছি আপনাদের প্রত্যেকের আলোচনার মধ্য দিয়ে। আমরা একটু ডাক্তার হিমেল খান, আমাদের আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি চিফ, তার কাছে আমরা 1 মিনিট শুনবো, তারপর আমরা সিভিল সার্জনের কথা এবং ফরহাদ ভাই আবার যুক্ত হয়েছেন, তার কথা 1 মিনিট শুনবো। হিমেল ভাই কি যেন বলতে চাচ্ছিলেন আপনি? একটু আনমিউট হতে হবে, আনমিউট। সরি দাদা, না ধন্যবাদ। জি বলতেছিলাম যে আমরা জি। গত 2 বছর যাবত আমাদের শ্রদ্ধেয় সিভিল সার্জন মহোদয়ের নেতৃত্বে, আপনারা হয়তো জানেন কিনা, আমরা বর্তমানে আমরা নয়ডা উপজেলার যারা ইউএইচএফপিও আছি, আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে ইউএইচএফপিও অ্যাসোসিয়েশন, এটার নেতৃত্ব আমি দিচ্ছি। আমাদের সিভিল সার্জন মহোদয় হচ্ছেন আমাদের উপদেষ্টা। আমাদের কিন্তু জবাবদিহিতাটা অনেক বেড়ে গিয়েছে। এখন আপনি দেখবেন যে প্রত্যেক দিন আমরা সকাল 9টার মধ্যে প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সের যত চিকিৎসক আছেন সকলে কিন্তু 9টার মধ্যে বায়োমেট্রিক হাজিরা দিয়ে দিতে হয়, এবং প্রতিদিন সকাল 9টায় এনএসআই কে আমরা সেই রিপোর্টটা দিয়ে দিতে হয়। যেহেতু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি সকাল 9টার আগে ওনার অফিসে চলে যায়, সেহেতু আমরা যারা সরকারি কর্মকর্তা ডাক্তার আছি কারোই কোনো সুযোগ নাই অফিস টাইমে বাইরে প্র্যাকটিস করার। আর স্যার যে কথাটা বলেছিলেন যে যদি কোনো ডাক্তারকে আপনারা অফিস টাইমে দেখেন যে বাইরে প্র্যাকটিস করছে, আপনি অবশ্যই সিভিল সার্জন মহোদয় আছেন, স্যারকে জানাবেন, আমাদেরকে জানাবেন। আমরা চাই আমাদের এই সিভিল সার্জন স্যারের নেতৃত্বে বর্তমানে এই নতুন বাংলাদেশে আমরা যেন বৈষম্যহীন ভাবে আমরা সেবা দিতে পারি। একটা সময় ছিল সরকারি হাসপাতালে গেলে আমরা প্যারাসিটামল, পিসি, হিস্টাসিন ছাড়া কোনো ওষুধ থাকতো না। এখন আপনি দেখবেন সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে, এবং এই যে রিসেন্টলি 48তম বিসিএস এ প্রত্যেকটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 8 জন করে চিকিৎসক পেয়েছি আমরা। এবং আরো আপনাকে আমি ইনফর্ম করি, প্রত্যেকটা উপজেলাতে যে স্ট্যান্ডার্ড সেট আপ হয়েছে 43 জন ডাক্তার থাকবে এক একটা উপজেলাতে, বিশেষজ্ঞ চিকিৎসক সহ প্রত্যেকটা ডিপার্টমেন্টের। এই যে ইমরুল ভাই বলেছে, এখন কিন্তু প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সে অর্থোপেডিক্স, কার্ডিওলজি, স্কিন, পেডিয়াট্রিক্স, হ্যাঁ, তারপর গাইনি, সার্জারি, মেডিসিন, অ্যানেস্থেশিয়া, প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিশেষজ্ঞ ডাক্তারের কিন্তু পোস্ট ক্রিয়েট হয়েছে, এবং অতি সত্বর আমরা আশা করছি প্রত্যেকটা উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা এই বিশেষজ্ঞ সেবাটা ইনশিওর করতে পারবো। তো সকলের কাছে আপনি হিমেল ভাই একটা চমৎকার কথা বলেছেন যে সিভিল সার্জন মহোদয় সেগুলি তদারকি করছেন, এবং বিশেষ করে বর্তমান সরকারের যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই যে অফিস আওয়ারের বিষয়টি বেঁধে দিয়েছেন যে 9টা থেকে 9:40 বা কত মিনিটের মধ্যে আপনাদের ম্যান্ডেটরি বাধ্যতামূলক থাকতেই হবে। এবং আপনি বলেছেন যে সেই সময়ে কখনোই বাইরে কাউকে প্র্যাকটিস করতে দেয়া যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু প্রশ্নটি হচ্ছে, আমরা তো মাঝে মাঝে হিমেল ভাই ছোট্ট প্রশ্নটির উত্তর আমার মনে হয় এটা সিভিল সার্জন মহোদয় তিনি সবচেয়ে ভালো, তবু আপনি যেহেতু প্রশ্নটি তুলেছেন, কিন্তু আমরা মাঝে মাঝে দেখি বাইরে যান না, তারা হয়তো বাইরে যান না, কোনো হাসপাতালের বাইরে অন্য কোনো চেম্বারে তারা যান না, কিন্তু অভিযোগ আছে যে তারা 10টা-11টা পর্যন্ত বাসায় বসে প্র্যাকটিস করেন। এটা বৈধ কিনা? না দাদা, এটাও সম্ভব না, এটাও সম্ভব না। এখন 9টার পরে হাসপাতাল, এটাও সম্ভব না। আমি বলি নবীনগর সহ বিভিন্ন উপজেলা হেলথ কমপ্লেক্সে যে ডক্টরস কোয়ার্টার আছে, কোয়ার্টারে একটা প্র্যাকটিস হইতো, আমরাও সকালবেলা প্র্যাকটিস করতাম, কিন্তু এখনো হচ্ছে, কিন্তু ওই যে
আমি জি, জি। আমি বলি তখন একটা বাধ্যবাধকতা ছিল না যে আমাদের বায়োমেট্রিক হাজিরা দিতে হবে, যেটা ফিঙ্গার অথবা ফেস। হ্যাঁ, Yeah. তখন আমরা ইচ্ছা করলেই দুইটা রুগী বেশি দেখতে আধা ঘন্টা দেরি করে 9:30 বাজে 10:45 বাজে আমরাই অফিসে গিয়েছি। একটা সময় ছিল আধা ঘন্টা দেরি হয়ে গিয়েছে, কিন্তু এখন আপনি বাই 9টার পরে আমাদের বায়োমেট্রিক বন্ধ হয়ে যায়, 9টার পরে ক্লোজ করে দেয় এমআইএস থেকে। 9টার পরে আপনি ইচ্ছা করে এটাও জানতাম না বায়োমেট্রিক ভাই। দিতে পারবেন না, ভাই, দিতে পারবেন না। এটা জানতাম না, এটা জানতাম না, এটা তো এইটা খুবই চমৎকার। আমার তো মনে হয় এটা, আমাদের না না ঠিক আছে, ঠিক আছে, এটা যদি হয়ে থাকে তাহলে আমার মনে হয় এটা এই সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ। কারণ অনেক সময় দেখা গেছে আমি 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 রাজ সাক্ষী, ধরেন সকালবেলা গিয়েছি, 10টার পরে গেলাম কোনো পেশেন্ট নিয়ে, কোনো আত্মীয় নিয়ে বা নিজের বউ বাচ্চা নিয়ে, তখন আমার খুব প্রিয় কোনো ডাক্তারকে চেম্বারে পেলাম না, ফোন করলাম, তখন বললো যে অবু তো আপনি বসেন 5 মিনিট আসতেছি। তো তখন কিন্তু আসলে তার আধা ঘন্টা আগে কিন্তু আসা কথা, কিন্তু আমি ফোন দেওয়ার পরে 5 মিনিট পরে চলে আসছেন। তো এটা যদি বন্ধ হয়ে যায়, অর্থাৎ যেহেতু আপনি বায়োমেট্রিকের কথা বলছেন যে 9টার মধ্যে পরে এটা বন্ধ হয়ে যায়, তাহলে আমি এই সরকারকে একটা ধন্যবাদ দিতে চাই এবং আসতে চাই একটু সিলেটে আবার ফরহাদ ভাইয়ের কাছে। ফরহাদ ভাই, সর্বোচ্চ 1 মিনিট, আজকে এই আলোচনার এত চমৎকার আলোচনা নিয়ে আপনি কি বলবেন? 1 মিনিট। ধন্যবাদ সবাইকে, বিশেষ করে আসলে জি, ধন্যবাদ জি, সবাইকে, শুনতে পাচ্ছি। খুবই হৃদ্যতাপূর্ণ আলোচনা হলো। আমি সবার কাছেই অনুরোধ করব, আমি বারবার যে কথাটা বলতেছি, যেহেতু জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, যে আমরা নর্মাল ডেলিভারির দিকে যাব। আমাদের ডাক্তারদের দক্ষতা এবং আমাদের স্বাস্থ্যকর্মীদের দক্ষতা, বিশেষ করে যারা দায়ী আছেন, তাদের ধাত্রী আছেন, তাদেরকে আরো কিভাবে প্রশিক্ষিত করে আমরা এই জনগোষ্ঠীর, বিশেষ করে আমাদের মা যারা আছেন, প্রসূতি মা, তাদের বেশিরভাগটাই আমরা চেষ্টা করব যাতে কিভাবে আমরা নর্মাল ডেলিভারির দিকে যেতে পারি। একদম কমপ্লেক্স কেস হলে আমরা যাতে সেটা সিজারিয়ানের দিকে যাই আর কি। আর এইটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে, এই সিভিল সার্জন মহোদয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই বিষয়ক ডেটা যাতে আপনার কাছে থাকে, যে এই মাসে আসলে কতটা নর্মাল ডেলিভারি এবং কতটা সিজারিয়ান ডেলিভারি হলো। বিশেষ করে আমি এখানে আমাদের যে ভাই আছেন নবীনগরের থেকে, যিনি জয়েন করছেন, দেলোয়ার ভাই, ওনাকে যদি আমি প্রশ্ন করি যে ভাই আপনি এই মাসে কতটা নর্মাল ডেলিভারি করতে পেরেছেন, আপনার কাছে কি কোনো ডেটা আছে যে এই মাসে আপনি কতটা নর্মাল ডেলিভারি করেছেন? দেলোয়ার ভাইয়ের কাছে কি কোনো দেলোয়ার ভাই কি প্রশ্ন শুনতে উত্তর পাচ্ছেন? আছে যে আপনি এই মাসে কতটা নর্মাল ডেলিভারি করেছেন? জি, শুনতে পাচ্ছি। আমি প্রশ্ন করেছি আচ্ছা, আপনার কাছে দেলোয়ার যে ভাই, আপনি প্রশ্ন করা হয়েছে যে আপনি এই গত মাসে অর্থাৎ মার্চ মাসে আচ্ছা, আপনি নর্মাল এটার ডেলিভারি জবাবটা কতটা করেছেন, আপনার কি মনে আমি আছে একটু কিনা? দিব। জি, আপনাকে এই প্রশ্নের উত্তরটা আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, তাহলে আমার মনে হয় কি ফরহাদ ভাই, তাইলে আমরা সরাসরি একটু সিভিল সার্জন মহোদয়ের কাছে একটু যেতে চাই। সিভিল সার্জন মহোদয়, আপনি সমাপনী বক্তব্য দেবেন, তার আগে আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন। না ঠিক, একজন মোহাম্মদ কামরুল একটি লেখা লিখেছে আপনার জ্ঞাতার্থে আপনার কাছে তুলে ধরবার জন্য। তিনি লিখেছেন, একজন 20 বছরের তরুণী মা, যিনি গতকাল প্রয়াত হয়েছেন, যিনি নতুন জীবনের স্বপ্ন নিয়ে হাসপাতালে গিয়েছিলেন, তিনি আজ আর আমাদের মাঝে বেঁচে নেই। এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, আমাদের পুরো সমাজের জন্য গভীর প্রশ্ন তুলে দিয়েছে। আমরা কি আমাদের চিকিৎসা ব্যবস্থার উপর পুরোপুরি আস্থা রাখতে এখনো পারছি? কোথায় ভুল হচ্ছে? সেটি কি ব্যবস্থাপনায়, দায়িত্ব অবহেলা, নাকি নজরদারিতে কোনো সমস্যা রয়েছে? আমি কোনো অভিযোগ তুলতে চাই না, আমি চাই সত্যটি উদ্ঘাটিত হোক। যদি কারো অবহেলা থাকে তবে তার যেন একটা সঠিক বিচার হয়, আর যদি সিস্টেমের সমস্যা হয় তবে সেটি দ্রুত সংশোধন করা হয়, যাতে আর কোনো মায়ের জীবন এভাবে অন্তত ঝরে না পড়ে। মানবিকতা, দায়িত্ববোধ এবং জবাবদিহিতা, এই 3টি বিষয় নিশ্চিত করতে মাননীয় সিভিল সার্জন আপনি কোনো ভূমিকা নেবেন কিনা? জি, ধন্যবাদ সবাইকে অংশগ্রহণকারী আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমাদের বেশ কিছু সাজেশন পেয়েছি। আমরা আশা করব যে আপনাদের এই সাজেশন গুলি আমাদের স্বাস্থ্য বিভাগ পরিচালনার ক্ষেত্রে আরো কাজে আসবে। আমি শুরুতে বলেছিলাম, আপনারা জানেন যে আসলে আমাদের প্রত্যেকটি উপজেলায় কিন্তু 24/7 স্বাভাবিক ডেলিভারির জন্য আমাদের প্রস্তুত আছে, সম্পূর্ণ বিনামূল্যে। এবং আপনারা জানেন যে প্রত্যেকটি হাসপাতাল জেলা সদর হাসপাতাল
শুধু একটা কর্নার আছে যেখানে গর্ভবতী মারা তাদের সেবাটুকু বিনামূল্যে নিবেন, তাদের কোনো বিপজ্জন্য চিহ্ন আছে কিনা এটা একটু বোঝার জন্য। আর আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার একজন মানুষ হিসেবে আমি বলতে চাই, আমাদের আসলে অনেক ক্ষেত্রে প্যাসেঞ্জারও কিছু সিলেকশনের ব্যাপার আছে, যেটা ওনারা বুঝা না বুঝা অথবা কম টাকার জন্য অথবা দালাল দ্বারা প্রতিনিধিত্ব হয়ে কিছু কিছু ক্ষেত্রে এরকম কিছু জায়গা যায় যেখানে আসলে রাত্রে 1টার সময় অপারেশন করাটা আসলে কোনোভাবেই যুক্তিসঙ্গত না, আসলে প্রত্যন্ত এলাকায় একটা হাসপাতালে। তো এই ক্ষেত্রে ম্যানেজমেন্টের ব্যাপারটা খুব কঠিন হয়ে যায়। তো আমি আশা করবো যে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত সেবাটুকু আমরা আমাদের মাঠ পর্যায়ে চালু আছে। আপনি জানেন যে পরিবার পরিকল্পনা বিভাগের একটা উইংস হচ্ছে যারা ভিজিটর, তারা ইউএইচসি অথবা পরিবার কল্যাণ কেন্দ্রগুলি তারা নর্মাল ডেলিভারি করে থাকে। স্যাটেলাইট ক্লিনিক আছে, সেখানে নর্মাল ডেলিভারি করে থাকে। আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা কমিউনিটি ক্লিনিকে আমরা স্বাভাবিক ডেলিভারি করে থাকি। আমরা আসলে এএনসির মাধ্যমে অর্থাৎ চেক আপের মাধ্যমে যদি সুনির্দিষ্ট সিজারের ইন্ডিকেশন থাকে, আমরা কিন্তু ইচ্ছা করলে নবীনগর না থাকলে তাকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে জেলা সদর হাসপাতালে কিন্তু এই সিজারটা আমরা করাতে পারতাম। আর এক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে আমরা যারা সামাজিকভাবে দায়বদ্ধতা আছি, আমাদেরও উচিত আসলে এই পেশেন্টদেরকে একটা সঠিক নির্দেশনা দেওয়া। আমরা যদি তাকে একটু উপযুক্ত পরামর্শ দিতে পারতাম, তাইলে হয়তো আমরা মাটাকে সেভ করতে পারতাম। আমরা আসলে কোনোভাবেই একজন মা মানে মাই, এই মাটা 20 বছর হোক আর 30 বছর, ওটা বড় কথা না, তার একটা অপমৃত্যু হোক এবং আমাদের এরকম একটা তাজা প্রাণ যে কোনো একটা উসলে নিয়ে এই পৃথিবীতে চলে গেল, এটা আসলে আমাদের কাছে খুব ভালো না। আমরা কিন্তু এটা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণের ব্যাপার আছে। ক্লিনিক কর্তৃপক্ষ পুরোপুরি প্রস্তুতি না থাকলে তাকে ভর্তি না করলেই ভালো হতো এবং বলতে পারতো যে আমরা হয়তো পরের দিন তাকে এই সেবাটা দিতে পারতাম, অথবা সক্ষমতা না থাকলে তারা জেলা সদর হাসপাতালটা রেফার করতে পারতো। তো আমার সভ্যতার শেষ কথা হচ্ছে, আমরা বয়স রেস করতে হবে। আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিভাগ দুইটা উইং মাঠের মধ্যে এই ক্ষেত্রে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আপনি জানেন যে আমাদের কিন্তু প্রত্যেকটি হাসপাতাল এবং স্যাটেলাইট ক্লিনিক ডব্লিউসি থেকে কিন্তু স্বাভাবিক ডেলিভারি প্রচুর আমরা সাড়া পাচ্ছি এবং আমরা আশা করব আপনাদের সকলের সমন্বয়ে আরো যদি আমরা কাউন্সিলিং করতে পারি সরকারি প্রতিষ্ঠানগুলিতে স্বাভাবিক ডেলিভারি, তাহলে কিন্তু আমরা অপমৃত্যু থেকে আমরা রক্ষা করতে পারবো। এবং বিশেষ করে জটিল যে অপারেশন গুলি আছে, আমরা যদি সরকারি ভাবে জেলা সদর হাসপাতালে আমরা পাঠিয়ে দিতে পারতাম, তাহলে এই ক্ষেত্রে আমরা আরো বেশি বেশি মাদের জীবন আমরা রক্ষা করতে পারতাম। আশা করব যে আমরা প্রত্যেকের অবস্থান থেকে আমরা এই ব্যাপারে একটু এগিয়ে আসবো। আর বিশেষ করে কাউন্সিলিং এর কোনো বিফল নাই এবং কিছু কিছু ক্ষেত্রে দালাল দ্বারা প্রতারিত হয়ে কিছু মা অভিভাবকরা কিছু অক্ষিত জায়গা যেতেই পারে। আমি যতটুকু জানি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রত্যেকটা ক্লিনিকে আমাদের নির্দেশনায় ওইখানে তার কনসালটেন্টের নাম, পদবি, অজ্ঞান ডাক্তারের নাম, পদবি এবং ওটি নার্স তার পরিচালনার জন্য যা যা লাগে এটা তারা রেডি করা আছে এবং তাদের যে স্টাফ প্রত্যেকের একটা ফাইল রেডি করা আছে। তো আমরা মাঝে মাঝে অভিযান চালাই। আপনারা জানবেন আমরা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলায় বেশ কিছু ক্লিনিক বন্ধ করে দিয়েছি। আমি সরলের মাঝে মদিনা ক্লিনিক ছিল, আমরা এটা বন্ধ করেছি। আমার চুনটা উপজেলাতে একটা ক্লিনিক ছিল, ডাক্তার না থাকার কারণে আমরা ওইটাকে বন্ধ করে দিয়েছি। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার ওরওয়ালে একটা পদ্মা ক্লিনিক ছিল, এটা বন্ধ করেছি। তিতাস ক্লিনিক ছিল ওরওয়ালে, এটা কিন্তু আমরা বন্ধ করেছি। শুধুমাত্র এই যে ইকুইপমেন্ট, অর্থাৎ অজ্ঞান ডাক্তার নাই, অথবা ধরেন গুরুত্বপূর্ণ ওষুধ নাই, অথবা কোনো অ্যাক্সিডেন্ট ঘটলে তাকে রক্ত দেওয়ার মতো পরিবেশ নাই, এইগুলির জন্য কিন্তু আমরা বেশ কিছু ক্লিনিক বন্ধ করেছি। আমরা আশা করব আপনাদের সমন্বয়ে, আপনাদের পরামর্শে আমরা 9টা উপজেলায় এরকম আরো কিছু অভিযান পরিচালনা করব, সত্যতা যাচাই করে যাতে প্রত্যেকের এই সঠিক লোকবল সার্টিফিকেট ডিগ্রিধারী যাতে আমরা লোকবল গুলি পাই। এক্ষেত্রে আমরা আমরা সকলে মিলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের এই জেলার স্বাস্থ্য বিভাগকে এগিয়ে নিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
অনেক ধন্যবাদ সম্মানীয় সিভিল সার্জন জনাব মোহাম্মদ নোমান মিয়া, আপনার অসাধারণ যে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার স্বাস্থ্য সেবাকে আপনি আসলে কিভাবে দেখতে চাচ্ছেন এবং কোন পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন তা একটি চমৎকার বক্তব্য আমরা কনক্লুশনে এসে জানলাম। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি শেষ করবার আগে আরেকবার জানিয়ে দিতে চাই আমাদের সঙ্গে এখনো যুক্ত আছেন এরকম একটি আহমেদ প্রাইভেট হাসপাতালে প্রসূতির মৃত্যু এবং স্বজনদের যে তাণ্ডবের ঘটনাটি ঘটেছে সেটিতে আসলে প্রতিকার কি, এরকম একটি বিষয়ের আলোকে কথা বলছিলেন জনাব ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া, সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়া। আমাদের সঙ্গে আছেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি চিফ ডাক্তার হিমেল খান, এবং আমাদের সঙ্গে আছেন নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী অধ্যাপক সিনিয়র কনসালটেন্ট গাইনি বিভাগ ডাক্তার দেলোয়ার হোসেন। আমাদের সঙ্গে আছেন সিলেট থেকে যুক্ত আছেন একজন বিশেষজ্ঞ বিশ্লেষক, বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তার একটি বেশ সুখ্যাতি আছে, এনজিও বিশেষজ্ঞ জনাব আহমেদ ফরহাদ, এবং সবশেষে কুমিল্লা থেকে যুক্ত হয়েছেন আমার অত্যন্ত স্নেহভাজন মেধাবী এবং সাহসী সাংবাদিক মাছরাঙ্গা টেলিভিশনের জাহাঙ্গীর আলম ইমরুল। আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে অনুষ্ঠানটা শেষ করবার আগে ছোট্ট একটি মেসেজ, সেটি হচ্ছে যখন সিভিল সার্জন মহোদয় কথা বলছিলেন তখন আমি ওসি মহোদয়ের সঙ্গে কথা বলছিলাম টেলিফোনে, বলছিলাম যে আসলে মামলাটা শুনেছিলাম বিকেলে হবে, মামলাটা আসলে হয়েছে কিনা। তিনি আমাকে জানালেন যে সন্ধ্যার পর তারা মামলা করবার জন্য কয়েকজন লোক এসেছিলেন, কিন্তু এরপর তারা চলে গিয়েছেন, এখন পর্যন্ত আর তারা ফিরে আসেননি। তার মানে মামলাটা আদৌ হবে কিনা সেটি নিয়ে একটি সন্দেহ, যেটি সূচনা বক্তব্যে আমি রেখেছিলাম, সেটি কিন্তু মনে হচ্ছে যে শেষ পর্যন্ত হয়তো মামলাটি নাও হতে পারে। যার ইঙ্গিত দিয়েছিলাম যে হয়তোবা দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা বৈঠক সন্ধ্যার পর যিনি মারা গেছেন সেই রাকিবা আক্তার তার বাবার বাড়ি কিংবা তার স্বামীর বাড়ি বাঙ্গুরা কিংবা লাউর ফতেপুরে দুই পক্ষের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেটি অসমর্থিত বেশ কিছু একাধিক সূত্রে আমি পেয়েছিলাম, যেটি সূচনাতে এখানে সবার সঙ্গে শেয়ার করেছিলাম। এইমাত্র নবীনগর থানার সংশ্লিষ্ট অফিসার ইনচার্জের সঙ্গে কথা বলে যেটি জানতে পারলাম যে মামলাটি এখন পর্যন্ত হয়নি। প্রিয় দর্শক, আমি জানি না আসলে মামলাটি আর হবে কিনা, তবে এই ধরনের ঘটনার পর যখন দুদিন পরও মামলা হয় না, কিংবা এই ধরনের মৃত্যুর পর প্রসূতির স্বজনদের যে ভয়ঙ্কর তাণ্ডবের পরেও এ নিয়ে কোনো প্রতিকার হবে না, তখন খামাখা আমার মতো গৌরাঙ্গ দেবনাথ অপু এই ধরনের টক শো করে কতটা আসলে জনগণের কিংবা যারা ভুক্তভোগী কিংবা ইন জেনারেলি মানুষের কতটা উপকার আসবে আমি জানি না। তবে এইটুকু অন্তত বলতে পারবো বুকে হাত দিয়ে যে পুরো বিষয়টা সম্পর্কে আমরা জনগণকে সচেতন করবার চেষ্টা করেছি, এবং সিভিল সার্জনের মতো একজন জেলার সর্বোচ্চ স্বাস্থ্য অধিদপ্তর যিনি প্রধান কর্মকর্তা, তিনি এবং তার সঙ্গে যে দুজন কর্মকর্তা সহ যারা যুক্ত হয়েছেন তাদের বক্তব্যের মধ্য দিয়ে অন্তত একটি মেসেজ আমরা দিতে পেরেছি যে ব্রাহ্মণবাড়িয়ার গোটা জেলায় স্বাস্থ্য সেবার নানান অনিয়ম দুর্নীতি নিয়ে আমাদের সিভিল সার্জন জনাব মোহাম্মদ নোমান মিয়ার যে কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে যে বিষয়গুলো তিনি এখানে প্রাধান্য দিয়েছেন, সেই বিষয়গুলিতে যদি সঠিকভাবে কাজ হয় তাহলে আমার মনে হয় এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটারও কোনো সম্ভাবনা থাকবে না। আমরা চাই অন্তত সিভিল সার্জন মহোদয় যে আলোচনাগুলি এসছে, যে প্রস্তাবনাগুলি নানাভাবে আমাদের ফরহাদ ভাই দেওয়ার চেষ্টা করেছেন, সেই বিষয়গুলিতে তিনি সুদৃষ্টি রাখবেন এবং মাঝে মাঝেই নবীনগর সহ গোটা প্রত্যেকটি উপজেলায় তিনি পরিদর্শন করবেন এবং যথাযথভাবে কঠোর ভূমিকা রাখবেন, এই প্রত্যাশায় আজকে অনুষ্ঠানটি শেষ করতে চাই। শুভরাত্রি।